ফিচার তোমার ফিচার, তো এগুলো আসলে করা যায় না আর কি। এটা অনেক বেশি হচ্ছে সমস্যা ক্রিয়েট করবে। এইসব কারণে এগুলা অনেক আগে থেকেই মানুষ এগুলা সমাধান হিসেবে এই জিনিসগুলা বের করে। তারপর হচ্ছে ক্লাউড বেসিক্স। ক্লাউড হচ্ছে যে আসলে আহ, একটা প্ল্যাটফর্ম বলতে পারি আমরা, যেখানে হচ্ছে যে আমাদের জিনিসগুলোকে হোস্ট করার জন্য আমাদের হচ্ছে যে আমরা থার্ড পার্টি সার্ভিস বা নিজস্ব ক্লাউডও আমরা ম্যানেজ করতে পারি। হ্যাঁ শুনতেছি। যেখানে আমাদের এই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড গুলাকে হোস্ট করা হয়, আমাদের ও ডাটাগুলোকে আমি হোস্ট মাত্রই করা হয়, রেকর্ড যাতে এটা করতে শেয়ার্ড বসে মেসেজ দেখছো, রিসোর্স আমাদের হিসেবে রেকর্ড করতে বসি না, ভাল লাগে না আমরা তুই বক বক করে। অ্যাক্রস দ্য ইন্টারনেট আচ্ছা রেকর্ড দিছি আমি, সমস্যা নেই। আমরা ইউজ করতে পারি। তারপরে যে ব্যাপারটা আমার যে জিনিসটা যে আমি ডেভ করা, ডিফারেন্ট টাইপ অফ সার্ভার আনতেছি, স্টেজিং, প্রোডাকশন অথবা ডেভার, যেগুলো আমরা পরে ডিটেলস ডিসকাশন করব। লাইক যখন ডেভেলপ করি তখন সেটা ডেভেলপমেন্ট সার্ভার থাকবে, এটার অ্যাক্সেস আমরা নর্মালি ডেভেলপারদের মধ্যে থাকবে আহ, বা টেস্টারদের মধ্যে থাকবে, কারণ এখানে আসলে প্রোডাকশন লেভেলের কিছু হচ্ছে না। তারপরে হচ্ছে যখন আমরা ইউজারের কাছে আসলে লিজ দিতে যাবো, এন্ড ইউজারের কাছে, তখন আমাদেরকে এটা প্রোডাকশন সার্ভার দিতে হবে। স্টেজিং সার্ভারটাও সিমিলার কাইন্ড অফ প্রোডাকশন সার্ভার, যেটা হচ্ছে যে টেস্ট করে ফাইনাল জিনিসটা দেখার জন্য প্রোডাকশন সার্ভারটাকে অনেকটা সিমুলেট করা বা ইমুলেট করা, যে সবকিছু একই রকম দিয়ে দেখা যে কাজ করতেছে কিনা। তো আমি একটু প্রসিড করি, এই এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা ডিসকাস করব এখন। আসলে তো আপনারা দেখতে পাচ্ছেন টপিকগুলো এরকম, এগুলাতে হচ্ছে যে আপনারা হয়তো আপনাদের কতগুলা কোর্স আছে এগুলোর উপরে বা অনেক কিছু আছে, এটা যখন আপনারা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করবেন তখন দেখবেন যে প্রতিটা জিনিস কত বিশাল। ঠিক আছে, এখানে কোডিং একটা সিম্পল লেখা, কিন্তু আসলে কোডিং তো বিশাল একটা ব্যাপার। আপনি যখন কাজ করবেন তখন এগুলোর উপর আসলে অত আহ বিশাল আকারে আমাদের ডিসকাশন করার এখানে টাইম নাই, যেহেতু আমাদের কোর্সের টাইম বা ডিউরেশন এবং হচ্ছে যে আমাদের যে কন্টেন্ট, এগুলোকে আমরা ওইভাবেই আসলে ম্যানেজ করতে হয়েছে আর কি। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাই না? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারা আপনাদের কোশ্চেন থাকলে হচ্ছে যে আপনারা বলবেন আর কি। তো এখানে আপনারা যে স্লাইডটা এখন দেখতে পাচ্ছেন, ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্টের, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সম্বন্ধে কিছু আহ কথাবার্তা বলা হচ্ছে। সো আসলে যে কোনো সিস্টেম ডেভেলপ করার জন্য একটা টেক স্টেক প্রথমে আমাদেরকে ডিফাইন করতে হয়, যে আমরা আসলে কিসে কাজ করব, কি কি টুল আমরা ইউজ করব। কারণ হচ্ছে এটা কিন্তু এখন ডেভেলপ হতে হতে এমন জায়গায় আসছে, আপনার হাতে অপশন প্রচুর। আপনারা হয়তো শুনে থাকবেন রিয়াক্ট জেএস, তারপরে ভিউ জেএস, অ্যাঙ্গুলার জেএস, এগুলো সবগুলো হচ্ছে যে জাভা স্ক্রিপ্টের উপরে লেখা কোড, বিভিন্ন ফ্রেমওয়ার্ক যেগুলো দিয়ে আপনি হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে পারেন। ঠিক আছে, তারপরে এই জাভা স্ক্রিপ্ট এটা হচ্ছে যে আপনাদের বেসিক যে এসটিএমএল, বেসিক আমি যা দেখি আমার সামনে সবই হচ্ছে যে এসটিএমএল এলিমেন্ট আসলে। ঠিক আছে, এগুলাকে স্টাইল করা হয় সিএসএস দিয়ে, মানে আমার হচ্ছে যে আপনি যে ডিজাইনটা দেখতেছেন, কালার সাইজিং, এগুলো হচ্ছে যে সিএসএস এর মাধ্যমে স্টাইলিং গুলা করা হয়। তো এখানে দেখেন লেখা আছে এগুলা HTML5, যেটা হচ্ছে ফর স্ট্রাকচারিং কন্টেন্ট, CSS3 ফর স্টাইলিং কন্টেন্ট অ্যান্ড সাচ অ্যান্ড লেস। এগুলা হচ্ছে যে আসলে কিছু প্রি প্রসেসর, যেটা দিয়ে হচ্ছে যে আহ, এগুলার ডিটেলস আমরা এখানে লিখি নাই, লিখতে গেলে হয়তো আরো অনেক লেখা লেখা লাগবে। কিসের? ওইটাই। আচ্ছা একটু ওয়েট করি, হ্যাঁ।
আচ্ছা, এই মুহূর্তে হচ্ছে কেউ একজনের হোস্ট পারমিশন আছে, হ্যাঁ। একটু হ্যান্ড ওভার করলে ভালো হয়। 19CSC 004। হ্যালো। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি শোনা যায়। আচ্ছা, এই যে 19CSC 004, এটা কার দীপ্তাংশ। আইডি? দীপ্তাংশ। আচ্ছা, একটু কি হচ্ছে হোস্ট হ্যান্ড ওভার করতে পারবেন? উনি কি আছে? আমার এন্ড থেকে শেয়ার হচ্ছে না তো। আমি ট্রাই করে দেখি। আমি দেখতে পাচ্ছি না, কেউ দেখতে পাচ্ছে কি? এখনো শো করছে না। না, এখনো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন আসছে, হ্যাঁ। ওকে। আমরা কিছুটা স্লোনেস বুঝতে পারি যেহেতু এটা ওই মোবাইল থেকে কানেক্ট করা। ওয়াইফাই অ্যাভেলেবল হলে তো ঠিক হবে। আচ্ছা, তো সরি, আমি মনে হয় পিছনে চলে, হ্যাঁ। তো যেটা বলছিলাম, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিজ, রিয়াক্ট জেএস, বুজেস, ব্যাঙ্গুলার জেএস, আরো আছে আমাদের এরকম, লাইক নেক্সট জেএস, নোড জেএস, জাভা স্ক্রিপ্টের অনেক কিছু আছে। তারপরে স্টেট ম্যানেজমেন্টের জন্য রিডাক্স বা মুভেক্স, এগুলো হচ্ছে যখন আমরা কোডিং করতে যাই তখন হচ্ছে যে আমরা এই এই ধরনের যে আমাদের যে ইয়েগুলো আছে সেগুলো আমরা ইউজ করি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিল টুলস আছে। তো শরীফ, আমরা তো হচ্ছে কোডিং এ তো হচ্ছে যে মনে হয় এত কিছু কভার করা সম্ভব হবে না, তাই না? না ভাই, আমাদের জাস্ট খুবই সিম্পল, একদম সুপার সিম্পল আর কি। কোন একটা এক্সাম্পল দেখাবো? আচ্ছা, ঠিক আছে। আমাদের হচ্ছে যে আসলে আমরা আপনাদের জন্য কোডিং এর একটা পার্ট রাখছি, কিন্তু সেখানে আসলে সবকিছু কভার করা সম্ভব না। কিন্তু আপনারা জাস্ট এখানে আইডিয়াগুলো দেখলে আপনারা হচ্ছে এটা যখন নিজেরা কাজ করবেন তখন আপনারা আসলে বুঝবেন আর কি। সবকিছুরই হচ্ছে যে প্রচুর এক্সাম্পল বা ইমপ্লিমেন্টেশন বিভিন্ন জায়গায় এগুলো দেওয়া থাকে। ওটা দেখলে আপনারা হচ্ছে যে কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে যে আমাদের বিভিন্ন লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কস, যেমন বুটস্ট্র্যাপ, তারপরে ম্যাটেরিয়াল ইউআই, টেলওয়ার্ড সিএসএস, আর আমাদের যে টেস্টিং সেটার জন্য হচ্ছে যে আমাদের অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে। তো এগুলো আমরা যখন দরকার তখন ইউজ করতে পারি। তারপরে আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে এখানে, যেটা আমি শুরুর দিকে একটু বলছিলাম, লাইক আমাদেরকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে প্রথমে। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমাদের যত রকমের স্টেক হোল্ডার আছে আহ, তাদের কাছ থেকে আমাদেরকে নিতে হবে তারা আসলে কি চায়। এটার অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, কিভাবে আসলে রিকোয়ারমেন্টকে গ্যাদার করতে হয় এবং অ্যানালাইসিস করতে হয়। আমরা এখানে ডিটেলসে যাব না, হয়তো আমাদের আরেকটা যে ক্লাস আছে সেখানে এগুলো ডিটেলস আসবে। তারপরে হচ্ছে প্রোটোটাইপিং বা ওয়্যার ফ্রেমিং ফ্রেমিং, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের আগে আমাদের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তৈরি করা। এটার অনেক উপকার আছে, লাইক হচ্ছে যে আমি যদি, যেমন আপনি খাতা কলমে আপনার যদি সফটওয়্যারটাকে স্কেচ করেন, যে আমার এরকম এরকম হবে স্ক্রিন গুলা, এরকম এরকম বাটন থাকবে বা এরকম এরকম পিচ থাকবে এবং সেটার ফ্লো গুলা এরকম হবে। সেভাবে যদি আপনি চিন্তা করেন, এতে করে যেটা হবে, সেখানে আপনার কিছু ব্রেন স্টর্মিং এবং স্টেক হোল্ডারদের সাথে কিছু ডিসকাশনের মাধ্যমে আপনি আপনার সফটওয়্যারটার যে রিকোয়ারমেন্ট সেটাকে আপনি হচ্ছে ফিক্স করতে পারেন। এতে করে পরবর্তীতে আপনি ডেভেলপ করে ফেললে কোডিং এবং টেস্টিং এই ধরনের ব্যাপার গুলোতে গেলে আপনার যে পরিমাণ আসলে টাইম অলরেডি ইনভেস্ট হয়ে যেত, কস্ট চলে যেত, সেটা থেকে আপনি বেঁচে যাবেন।
এই কারণে হচ্ছে যে আসলে আমাদের প্রোটোটাইপিং এবং ওয়্যার ফ্রেমিংটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে ডেভেলপমেন্ট, যেটা বললাম যে আসলে আমাদেরকে কোড লিখতে হবে, আহ এবং হচ্ছে এই আমাদের যে যা আছে সবকিছু মিলিয়ে আমাদের যে ডিজাইন সেটা হতে পারে কোডিং, তারপরে ডাটাবেজের সাথে আমাদের ইন্টিগ্রেশন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের যে এপিআই রিলেটেড যে ইন্টিগ্রেশন, সবকিছু মিলিয়েই হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্টটা। তারপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, এটা মানে হচ্ছে যে আসলে এখন আমরা তো আহ এক ধরনের ডিভাইসে আমরা আসলে আহ, আহ, কোনো জিনিস ইউজ করি ব্যাপারটা এরকম না। লাইক আমাদের হচ্ছে যে কারো মনিটর বড়, কারো মনিটর ছোট। আমরা যখন ফোনে ইউজ করি তখন ফোনের সাথে মনিটরে দেখেন যেখানে আমাদের উইডথ বেশি হাইট কম, কিন্তু ফোনে আবার উল্টাটা। তো অ্যাক্রস ডিফারেন্ট ডিভাইসেস যাতে আমাদের ডিজাইন গুলো ঠিক থাকে সেভাবে একটা ডিজাইন করা, যেটাকে রেসপন্সিভ ডিজাইন বলে। তারপর হচ্ছে যে ক্রস ব্রাউজার কম্পাটিবিলিটি। এখন দেখা যায় আমি একটা ফিচার ডেভেলপ করলাম বা আমার ফ্রন্ট এন্ডে যেটা আমি দেখছি সেটা ক্রোমে কাজ করে, কিন্তু আরেকজন হচ্ছে ক্রোম ইউজ করে না, সে হয়তো মোজিলা ফায়ারফক্স ইউজ করে, তাতে কাজ করে না, তাইলে হবে না। এই কম্পাটিবিলিটি গুলো আমাদেরকে দেখতে হবে। তারপরে হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন। এটা হচ্ছে যে আহ, আমি হয়তো আপনাকে একটা ফিচারের কথা বললাম, আপনি ফিচারটা ইমপ্লিমেন্ট করলেন, কিন্তু এটা আসলে আমি দেখতে গেলে দেখা যাচ্ছে যে এত টাইম লাগে, এটা আমার কাছে আসলে কোনো কাজের ফিচারই হলো না, কারণ এটার পারফরমেন্সটা খুবই খারাপ। সো ওইরকমও করা যাবে না। তারপরে ভার্সন কন্ট্রোল বা সোর্স কোড কন্ট্রোল, যেটা একটু আগে বললাম যে গিট বা সোর্স কোড ম্যানেজমেন্ট, যেটা সেটার মাধ্যমে হচ্ছে যে আমরা মাল্টিপল পিপল কোলাবোরেটলি কাজ করতে পারি। মাল্টিপল ডেভেলপার একটা সেম প্রজেক্টে সেম কোড রিপোজিটরির উপরে, আহ, যেটা ছাড়া আসলে একটা গ্রুপ অফ টিম একসাথে কাজ করতে পারতো না। সো সেটা আমরা দেখবো, সেটা কিছু সিম্পল আমরা দেখবো। তারপরে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, এটা মানে হচ্ছে যে একটা পাইপলাইন যেটার মাধ্যমে আসলে আমরা কোড করব এবং সেটা ইন্টিগ্রেটেড হবে এবং সেটা ডিপ্লয় হয়ে যাবে ফর টেস্টিং এবং আদার পারপাজে। এই জিনিসটাকে অটোমেট করা হচ্ছে যে সিএসিডি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, যেটা হয়তো আমরা এখানে দেখাতে পারবো না, কিন্তু কিছু আইডিয়া তো আমরা আপনাদেরকে সামনে আরো দিব। তারপরে যে টেক স্ট্যাকের কথা বললাম, সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে কিছু ল্যাঙ্গুয়েজ লিস্ট করা আছে। আপনারা হয়তো নিজেরা অনেকে অনেক ল্যাঙ্গুয়েজ অলরেডি কাজ করছেন, লাইক সি, জাভা, এরকম জাভা স্ক্রিপ্ট, পাইথন, রুবি, পিএইচপি, আরো আছে যেমন ধরেন আপনার ডটনেট, তারপরে গোল্যাং, এরকম অসংখ্য ল্যাঙ্গুয়েজ আছে। আসলে কোন ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করব এটা ডিপেন্ড করে যারা কাজ করবে। আসলে যেমন একটা কোম্পানি কোনো একটা কাজ করবে, সো তার তো গ্রুপ অফ ডেভেলপার আছে, তো সে সেখানে দেখে আসলে আহ প্রথমে দেখে সে যে এই জিনিসটা আসছে সেটা আসলে আহ কিসে করলে তার বেশি ভালো হবে। যেমন এআই রিলেটেড প্রজেক্ট, অনেক প্রজেক্ট আছে যেটা পাইথনে করলে অনেক ভালো, কারণ সেটাতে অলরেডি ডেভেলপড অনেক কিছু আছে, অনেক লাইব্রেরি, একটা হিউজ রিসোর্স ওখানে অলরেডি অ্যাভেলেবল, তো সবাই চিন্তা করে আমি পাইথনে যাব। আবার অনেক কিছু আছে এরকম আমার ডিজাইন ফ্রেন্ডলি জিনিস হওয়া দরকার, যেখানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্নটা খুব ভালোভাবে ইউজ করা হচ্ছে, যেমন জাভা বা ডট নেট। তো এই ধরনের ব্যাপার স্যাপার গুলো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আবার অনেক কোম্পানি আছে চিন্তা করবে যে আমার অনেকগুলো পিএইচপি ডেভেলপার আছে, আমি যদি এখন অন্য কোনো টেকে কাজ করতে যাই তাহলে আমি এত ডেভেলপার পাবো কই, ওদেরকে ট্রেনিং করবো কখন, আমি তো আসলে করতেই পারবো না। তো দেখা যাচ্ছে সে পিএইচপি দিয়ে শুরু করলো। তো যেটা বললাম আসলে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে একটা টেক স্টেক আপনি কি সিলেক্ট করবেন। তবে মোটামুটি হচ্ছে আপনি এমন চিন্তা করা যায় যে মোটামুটি ভাবে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি ভালো পারেন, আপনি অন্য ল্যাঙ্গুয়েজও আপনি সুইচ করতে পারবেন, কোনো সমস্যা নাই। হয়তো কিছু টাইম এদিক সেদিক হতে পারে, এবং আপনি ওভারঅল মোটামুটি লো এন্ড থেকে মিড এন্ডের যত অ্যাপ্লিকেশন আছে আপনার ডেভেলপ করার ক্ষেত্রে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। তবে অনেক রোবাস্ট, অনেক বড় বড় কিছু হলে সাধারণত সবাই ডট নেট, জাভা, অনেক মানে যেগুলা আপনার অনেক কি বলা যায় এটাকে, যেগুলা ধরেন বড় বড় কোম্পানি দ্বারা ব্যাকড আপ বা যাদের হচ্ছে যে ওই লেভেলের ব্যাপারগুলা থাকে, সাপোর্ট গুলা থাকে, সেগুলোতে মানুষ চলে যায়, লাইক জাভা বা ডট নেট এরকম। আর অন্য কিছু তো আমাদের অনেক কিছু ওপেন সোর্স, লাইক জাভা স্ক্রিপ্টে যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করেন সেগুলো ওপেন সোর্স। তো সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো মানুষ অনেক বড় কিছু চিন্তা করলে ওগুলাতে যায় না, তারা হচ্ছে ডট নেট বা জাভা বা ওরকম ইয়েতে চলে যায়। তারপর ডাটাবেজের ক্ষেত্রে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের ডাটাবেজ আছে, লাইক পোস্ট এসকিউএল, মাই এসকিউএল, এসকিউএলাইট। তারপর ডাটাবেজের যে রিলেশনাল, যে নর্মাল, যে ট্রেডিশনাল যে স্কিমা, সেটার বাইরেও আবার নোএসকিউএল টাইপের ডাটাবেজ আছে, যেখানে হচ্ছে যে রিলেশন গুলা ঠিক
ওইভাবে ডাটাবেসের মতো চিন্তা করা হয় না, যেমন মঙ্গোডিবি, তারপর রেডিস এরকম। আর ওয়েব সার্ভার, যে সার্ভার গুলো এখন আপনারা নর্মালি শুনে থাকবেন অ্যাপাচি ওয়েব সার্ভার, লাইক সবাই কাজ শুরু করতে এরকম সার্ভার নিয়ে কাজ করে। তো আমরা যখন ডিপ্লয় করতে যাব, আসলে ডেভেলপ করার ক্ষেত্রে ডেভেলপের পরে ডেভেলপের সময় আমাদের সার্ভার লাগবে। তো সেগুলো হয়তো দেখা যাচ্ছে প্রথমে আমাদের লোকালি থাকে, লোকাল সার্ভার যেটা আমরা হচ্ছে যে প্রিপেয়ার করি সেটা, তারপর যখন আমরা ডিপ্লয় করতে যাব তখন হয়তো একটা রিমোট সার্ভারে আমরা আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে আমরা ডিপ্লয় দিয়ে দিব। আচ্ছা, আমি একটু দেখি নেটওয়ার্কটা সুইচ করতে পারি কিনা। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? শোনা যাচ্ছে ভাইয়া, দেখুন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তার মানে ওয়াইফাই আসছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এপিআই এর কথা যেটা বললাম, অনেক ধরনের এপিআই আছে, লাইক এগুলো হচ্ছে ইমপ্লিমেন্টেশনের ব্যাপার। টাইপ আমরা যখন কাজ করতে যাব তখন দেখবো রেস্ট এপিআই, সোপ, গ্রাফ কিউএল, এরকম অনেক ধরনের এপিআই আছে যেগুলো হচ্ছে যে আমরা ইউজ করতে পারি। টাইপ এপিআই বিভিন্ন ডিফারেন্ট টাইপ। তারপরে হচ্ছে অথেন্টিকেশন ফ্রেমওয়ার্ক, লাইক আপনারা দেখেন যে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে যে কোনো একটা সিস্টেমে লগ ইন করতেছি, তো সেটারও একটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে, লাইক ওপেন অথেন্টিকেশন, তারপরে হচ্ছে যে জেডাব্লিউটি অথেন্টিকেশন। এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের ব্যাপার। এগুলা হচ্ছে যে বিভিন্ন আহ, কি বলা যায়, এটা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন লাইব্রেরি অলরেডি এই ধরনের মেকানিজম গুলো প্রোভাইড করতেছে। আমরা জাস্ট এটাকে আমাদের অ্যাপে ইন্টিগ্রেট করে দিতে হয়। আমরা যেটা চাই সেটা আমরা ইন্টিগ্রেট করে দিব। তারপর হচ্ছে যে কন্টেনারাইজেশন এন্ড অর্কেস্ট্রেশন। এটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটা, সেটাকে হচ্ছে যে কন্টেনারাইজিং করে ফেলা, মানে আমার অ্যাপ্লিকেশনের বিভিন্ন লাইব্রেরি বিভিন্ন কিছুকে আমি একটা সিঙ্গেল কন্টেনার হিসেবে চিন্তা করা। লাইক হচ্ছে যে এই ধরনের ফ্যাসিলিটি দেওয়ার জন্য আমাদের কাছে আছে ডকার। তারপর এই ডকারটাকে ফ্যাসিলিটেট করা এবং সেটাকে বিভিন্ন ধরনের স্কেলিং করা, আহ সেটাকে ম্যানেজ করার জন্য হচ্ছে আমাদের আরো সার্ভিস আছে, যেমন কুবারনেটস, কুবারনেটিস। এগুলা হচ্ছে যে আমাদের আমরা নিজস্ব সেট আপ করতে পারি, আবার অনেক থার্ড পার্টি এই ধরনের সার্ভিস আমাদেরকে দিয়ে দিচ্ছে। লাইক অ্যামাজন থেকে আছে, গুগল থেকে আমরা নিতে পারি। সবারই যারা যারাই আমাদেরকে ক্লাউড সার্ভিস প্রোভাইড করতেছে সবারই এই ধরনের মেকানিজম গুলো আছে। তারপরে হচ্ছে যে মেসেজ ব্রোকার্স, যেমন র্যাবিটেমকিউ, অ্যাপাচে কাপকা। এরা হচ্ছে যে আসলে জাস্ট আমি একটু একটু সিম্পল ভাবে বলি, সেটা হচ্ছে যে আমাদের যখন কাজগুলা করতে হয় তখন মেসেজ ব্রোকার বলতেছে এগুলো হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট টাস্ক এগুলো কিউতে থাকা। লাইক একটু আগে দেখছেন আমাদের হচ্ছে যে আসলে এখানে আমাদের কমিউনিকেশনটা ব্রেক হয়ে গেছে, লাইক নেটওয়ার্ক ছিল না বা কিছু একটা সুইচ করার কারণে। তো এই ধরনের আমরা যখন ওয়েবে যখন কাজ করতে যাই তখন আমাদের টাস্ক গুলাকে এরকম কিউতে রাখা, কিউতে রেখে একটার পর একটা করা, এবং এগুলা যাতে লস্ট না হয়ে যায় সেটার জন্য হচ্ছে যে আমাদের কিছু মেকানিজম, যেটা হচ্ছে যে একটা র্যাবিটেম কিউ, কাপকা। তো এরা হচ্ছে যে টাস্ক গুলাকে কিউতে রাখে এবং একটার পর একটা এনশিওর করে যে যেন আমাদের কাজগুলা সিকুয়েন্সিয়ালি একটা পর একটা হয় এবং কোনো টাস্ক লস্ট না হয়ে যায়, এটা মেমোরিতে সেভ থাকে। আবার এদের মাঝে ডিফারেন্স থাকে, যেমন র্যাবিটেম কিউ একটা, আবার কাপকা আরেকটা। এই কাপকা দেখা যাচ্ছে যে র্যাবিটেম কিউর মতোই, কিন্তু দেখা যাচ্ছে সে তার টাস্ক গুলাকে একদম স্টোরেজের মধ্যে জমা রাখে। এতে করে যেটা হয়, খুবই রেয়ার কেসে যদি র্যাবিটেম কিউ কোনো টাস্ক মিস করে, কিন্তু এই কাপকা টাস্ক মিস করবে না। যাই হোক, এগুলা হচ্ছে যে আপনারা যখন কাজ করতে যাবেন তখন আপনারা দেখবেন এগুলার রিয়েল লাইফে এগুলার অনেক কাজ আপনাদের লাগবে। তারপরে ক্লাউড প্রোভাইডার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাজন ওয়েব সার্ভিস, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, তারপরে অ্যাজিওর, মাইক্রোসফট অ্যাজিওর, তারপরে ওরাকলের আছে ওসিপি, যাদেরও একটা মার্কেট শেয়ার আছে, যদিও আমাদের আমাদের এরিয়াতে এগুলো কম ইউজ হয়, ওরাকল ক্লাউড প্ল্যাটফর্ম। তো এগুলোর অ্যাক্টিভিটি গুলো দেখেন, যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, যেটা একটু আগে আমরা দেখে আসছি। ঠিক আছে। তারপরে যদি আপনি দেখতে থাকেন যে আমাদেরকে যেটা করতে হবে, রিকোয়ারমেন্ট গুলো অ্যানালাইজ করার পরে আমাদেরকে ডিজাইনটা করতে হবে, দেন এপিআই ডেভেলপমেন্ট করতে হবে, যেখানে হচ্ছে আমাদের সার্ভার সাইটের যে কোড গুলা সেগুলা এপিআই এর মধ্যে ইন্টিগ্রেটেড থাকবে। যার কারণে এপিআই মানে কি, এপিআই মানে হচ্ছে যে আমার একটা, জাস্ট মনে করেন যে আপনার জন্য একটা ওপেন উইন্ডো, যেটা দিয়ে যেটাকে আপনি কল করবেন, কল করলে হচ্ছে যে সে তার মধ্যে যে প্রসেসিংটা আছে, আপনার যে কোডটা আছে,
যে তার লজিক অনুযায়ী আপনাকে আপনার আউটপুটটা আপনাকে রিটার্ন করবে, বা আপনার থেকে ডাটাগুলো নিয়ে আপনার লজিক অনুযায়ী সে আবার রিমোট স্টোরেজে বা কোথাও সেটা পুট করবে বা থার্ড পার্টি আরেকজনকে ওই সার্ভিসটা দিবে। সেটাই হচ্ছে যে মূলত আমাদের এপিআই ডেভেলপমেন্ট এবং সার্ভার সাইড লজিক দুটো একসাথে যেভাবে কাজ করতেছে। তারপরে অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন, যেটা একটু আগে বললাম, যে লগ ইন বা আদার টাইপ অফ অথেন্টিকেশন যদি আমাদের থাকে, আরো কিছু যেটা আমরা সিকিউর করতে চাই, কোনো একটা প্রসেসের মধ্যে আমরা তাকে অ্যাক্সেস দিব, ওগুলা সব এটার মাধ্যমে কভার করা। তারপরে হচ্ছে যে ডাটা মডেলিং, যেটা আমাদের ডাটাগুলা আমরা স্ট্রাকচার এবং ডাটা অপটিমাইজ করার জন্য হচ্ছে ডাটা স্টোরেজ অপটিমাইজ করার জন্য যেটা ইউজ করব। তারপরে হচ্ছে যে ইন্টিগ্রেশন, যেটা তখন ধরে বললাম। তারপর টেস্টিং, ইউনিট টেস্টিং এন্ড ইন্টিগ্রেশন টেস্টিং। আপনারা বিভিন্ন টাইপ অফ টেস্টিং এর কথা শুনে থাকবেন, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, ফাংশনাল টেস্টিং, নন ফাংশনাল টেস্টিং। সো এগুলা আপনারা সময় সময় দেখবেন। ইউনিট টেস্টিং হচ্ছে যে প্রতিটা জাস্ট একটা একটা করে ইউনিট ধরে ধরে সেটাকে টেস্ট করা। লাইক আপনার একটা অ্যাপে হচ্ছে আপনি আপনার কতগুলা ফিচার আছে, আপনি তখন এক প্রতিটা ফিচার একটা একটা ফিচার করে টেস্ট করলেন। আবার ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে যে আপনি পুরো অ্যাপটার সবকিছু মিলিয়ে এটা ইন্টিগ্রেটেড অবস্থায় এটা কেমন সেই টেস্টটা আপনি করবেন, ইন্টিগ্রেশন টেস্টিং। তারপর এরর হ্যান্ডলিং, আমাদের অ্যাপ তো আর আমি যা লিখি যা চাই সেটা তো আসলে ইনিশিয়ালি কাজ করে না, সেখানে কিছু এরর থাকবে, এক্সেপশন থাকবে, সেগুলোকে হচ্ছে যে আমরা আসলে হ্যান্ডেল করব। তারপরে পারফরমেন্স অপটিমাইজেশনের ব্যাপার থাকবে, ডেপ্লয়মেন্টের ব্যাপার থাকবে, যেটা বলছি ক্লাউড বা রিমোটে হচ্ছে যে ডিপ্লয় করা, বা ইভেন আমাদের ওন প্রিমিসে যদি আমরা কিছু ডিপ্লয় করতে চাই সেরকম সেট আপ করে ডিপ্লয় করা। তারপরে হচ্ছে মনিটরিং এন্ড মেনটেনেন্স, যখন আমরা এটা ডিপ্লয় করে ফেললাম বা রিলিজ দিয়ে ফেললাম, স্টিল আমাদেরকে বিভিন্ন কিছুর জন্য এটাকে মনিটর করতে হবে এবং তার সময় সময় এটাকে মেনটেনেন্স করতে হবে। তো আমাদের এই ব্যাপারটা যদি আমরা এতক্ষণ যা ডিসকাস করলাম, তো বোথ ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট যেটা মেইনলি ইনভলভ করতেছে আমাদের কি, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে আমরা কাজগুলো করব, এবং যেটা ফ্রন্ট এন্ড এবং সার্ভার সাইড বোথ এটার জন্য। এবং হচ্ছে টেস্টিংটা আমরা ফুল অ্যাপ্লিকেশনটা আমাদের যে টার্গেট নিয়ে ডেভেলপ করেছে সেটার আসলে সেটাকে মাথায় রেখে আমরা টেস্টিংটা করব, এবং সেটিং এ ফুল সিআই/সিডি পাইপলাইনস টু অটোমেট দ্য বিল্ড। আমাদের যে বিল্ড প্রসেসটা আছে সেটাকে আসলে এই পাইপলাইনসটার মাধ্যমে অটোমেট করে ফেলা, বিল্ড প্রসেস এবং ডিপ্লয় প্রসেসটাকে। তাহলে হচ্ছে যে এগুলো যখন কাজ করতে যাবেন তখন দেখবেন যে এগুলা হচ্ছে যে আপনাকে প্রচুর বেনিফিট দিচ্ছে। আদারওয়াইজ রিডান্ডেন্ট ওয়ার্ক আপনাকে করতে হতো, যেটাতে আপনার অনেক টাইম এবং কস্ট সবই যেত। এখানে যে কথাগুলো আমি অলরেডি বললাম, যে আসলে রাইট টেক স্টেক সিলেক্ট করা, এটা আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো আমাদের যখন আহ, যখন আমাদের সামনে কিছু আসবে তখনকার সিচুয়েশন অনুযায়ী আমরা আসলে তখন সেটা সিলেক্ট করব। তো ওভারঅল আপনাদের জন্য যেটা, আপনারা যে লেভেলে আছেন সেই লেভেলে, যেমন আপনারা একটা জবে ঢুকতে যাবেন বা কিছুতে যাবেন, সেখানে আসলে হয়তো আপনি আগে থেকে জানবেন না, যখন আপনারা ফ্রেশার থাকবেন একদম একটা কোম্পানিতে জয়েন করলেন, তখন তার যেটাতে কাজ হয় আপনাদেরকে সেটাতে কাজ করতে হবে। আবার হচ্ছে যে কারো স্পেসিফিক একটা রিকোয়ারমেন্ট থাকবে, লাইক আমার ওই টেক্স থেকে এখন কাজ হচ্ছে, তোমাকে সেই প্রজেক্টে জয়েন করতে হবে। সো এটা আপনারা দেখবেন। আবার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন কোনোটাতে কোনো কিছুতে, তখন হচ্ছে আপনারা সেই রিলেটেড সেই স্পেসিফিক জবে অ্যাপ্লাই করবেন, কারণ আপনার সেটাতে 3 বছর 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সো এগুলা ডিপেন্ড করবে আর কি, আপনারা আসলে কিসে কখন কিভাবে কাজ করবেন। এখন এখানে দেখেন সিস্টেম ডিজাইনের কিছু স্টেপস। আপনারা যদি ব্যাপারটা দেখেন, এখানে যে কথাগুলো লেখা আছে, system design involves creating a comprehensive architecture to address specific requirement and constraint of a system, open a software application। তো একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশনের যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট গুলা এবং তার যে কনস্ট্রেন্ট গুলা থাকে, সেগুলার সেই আর্কিটেকচারটা নিয়ে আমাদের যে কাজ, সেটাই মূলত হচ্ছে যে আসলে আমাদের সিস্টেম ডিজাইন। এটা হচ্ছে যে বিভিন্ন কম্পোনেন্ট গুলা, তাদের যে ইন্টারাকশন, ডাটা ফ্লো এবং যে ইনফ্রাস্ট্রাকচার সেট আপ, সবকিছু মিলেই হচ্ছে যে এই আমাদের সিস্টেম ডিজাইনটা করতে হয়। আমি যদি স্টেপ গুলার কথা এখানে বলি, আপনারা দেখেন রিকোয়ারমেন্ট গ্যাদারিং, ফাংশনাল রিকোয়ারমেন্টস যেটা ফিচার ইউজ কেস অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, পারফরমেন্স স্কেলেবিলিটি, হাই লেভেল আর্কিটেকচার, এই সিস্টেমটা মনোথিলিক হবে আর মাইক্রো সার্ভিস হবে, এগুলো জাস্ট একটা দুটো লাইন করে করে আমি বলি। যেমন উপরে আপনি যেটা ফাংশনাল দেখতেছেন, এটা হচ্ছে যে যেমন আপনি বললেন যে আপনার একটা অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে যে 1 আর 2 যোগ করতে পারবে, তাহলে 1 আর 2 যোগ রেজাল্টটা দেখাবে, এটা হচ্ছে যে একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট আমার।
আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টে কি, আমি এক আর দুই যোগ করার জন্য যখন অ্যাডে বা সামে আমি ক্লিক করব, তখন আসলে এটা ইনফাইনিট টাইম পরে আমাকে দেখাবে না, মানে এই ক্যালকুলেশনটা আমাকে একটা লজিক্যাল টাইমে দেখাবে। লাইক আমি ক্লিক করছি, সাথে সাথে আমাকে দেখা ফেলার কথা, যেহেতু এটাতে কোনো টাইম লাগার কথা না, এটা খুবই একটা সিম্পল রিকোয়ারমেন্ট। এখন আমি ক্লিক করলাম কিন্তু এটা দেখাচ্ছে লোডিং লোডিং, সামিং আপ, এরকম আমাকে যদি দেখায়, ফাইনালি যদি 1 মিনিট পরে আমাকে দেখায় যে 1 আর 2 যোগফল 3, তাহলে তো এটা হলো না, তাই না? এই জিনিসটা হচ্ছে যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, যে জিনিসগুলো হয়তো রিকোয়ারমেন্ট হিসেবে আপনার কাছে আসবে না, কিন্তু আপনাকে স্টিল সেটা চিন্তা করে কাজ করতে হবে। তারপরে হচ্ছে যে মনোথিলিক অ্যান্ড মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। এই মনোথিলিক মানে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনের যত রকমের সার্ভিস কম্পোনেন্ট লাইব্রেরি হোয়াট এভার আপনার কোডিং যা বলেন সবকিছু একটা সিঙ্গেল একটা এলিমেন্ট হিসেবে আছে। আপনি সিঙ্গেল ভাবে এটাকে ডেভেলপ করবেন, সিঙ্গেল একটা জায়গায় এটার কোডিং সবকিছু, এবং সিঙ্গেল ভাবে এটাকে ডিপ্লয় করা। সেটা হচ্ছে যে মনোথিলিক। আর মাইক্রো সার্ভিস হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট আর্কিটেকচারে করা। লাইক ধরেন হচ্ছে আহ, আমি যদি একটা এক্সাম্পল দেই, আপনার একটা কাজ আসছে যেটাতে হচ্ছে আপনার 3টা ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টের ইনফরমেশন নিয়ে আপনার দেখানো। এখন মনোথেরিকে কি হবে, মনোথেরিক হচ্ছে যে আপনার একটা মেথড বা একটা ক্লাস কিছু একটা থাকবে, একটা অ্যাপ্লিকেশন থাকবে, যেখানে আপনি প্রথমে রিকোয়েস্ট করলেন ওই ইউনিভার্সিটির সার্ভারে একটা এপিআই এর মাধ্যমে, সে আপনাকে ডাটা দিল, তারপর আরেকটাতে রিকোয়েস্ট করলেন সেই ডাটা দিল, আরেকটাতে রিকোয়েস্ট করলেন সেই ডাটা দিল, সবকিছু একসাথে, এবং আপনি ডাটাগুলো একসাথে প্রসেস করলেন। আর যদি মাইক্রো সার্ভিস হয়, এই প্রত্যেকটা জিনিস দেখা যাচ্ছে যে ওই ইউনিভার্সিটি ডাটা নিচ্ছি সেটা একটা সার্ভিস হিসেবে আছে, আরেকটা জায়গায় আরেকটা সার্ভিস আছে, আরেকটা জায়গায় আরেকটা সার্ভিস আছে। আমি এই সবগুলো সার্ভিস থেকে সেপারেট ভাবে ডাটা নিয়ে আমি ডাটাগুলোকে শো করতেছি। এদের হচ্ছে যে কিছু বেনিফিটস দুই জায়গারই আছে, আবার আহ, আপনার ডিসঅ্যাডভান্টেজ দুই জায়গায় আছে। লাইক বেনিফিট গুলো কিরকম, মনে হচ্ছে গুলো আমার একটা সিঙ্গেল কোড বেস, একটা সিঙ্গেল ভাবে আমি সবকিছু ম্যানেজ করতেছি, সব এক জায়গায় আছে। কিন্তু যদি আমার এটা মাইক্রো সার্ভিস হয় তাহলে সব ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু আবার ডিসঅ্যাডভান্টেজ কি, আমার যদি ধরেন মনোথিলিকে আমার এখন একটা ইউনিভার্সিটির কোনো একটা কিছু সমস্যা হলো, আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে ওই ইউনিভার্সিটি ডাটাটা আমি চেঞ্জ করে আমাকে আবার জিনিসটা ডেপ্লয় দিতে হবে আমার ইউজারের জন্য, পুরো জিনিসটাকে আমার আবার করতে হবে। কিন্তু মাইক্রো সার্ভিস হলে দেখা যাচ্ছে কি, আমার একটা ইউনিভার্সিটির সমস্যা, আমি শুধু সেই ইউনিভার্সিটির যে সার্ভিসটা আমার ছিল আলাদাভাবে ডেভেলপ করা, সেখানে গিয়ে আমি কাজগুলো করে সেখান থেকে ডাটাটা যেভাবে দেওয়ার সেভাবে দিয়ে দিলাম। আমার অরিজিনাল যে জায়গাটা, যে প্লেসটা, সবকিছুই ঠিক আছে, কোনো চেঞ্জ করতে হলো না, কারণ সবকিছু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা ছিল। তো এটা হচ্ছে আপনারা যখন কাজ করতে যাবেন তখন এইসব ব্যাপারগুলো দেখবেন, আমরা আগাই, অত সময় দেওয়ার সুযোগ নেই আমাদের। তারপরে হচ্ছে যে ডাটাবেস ডিজাইন। ডাটাবেস ডিজাইন হচ্ছে যেটা বললাম যে আমাদের রিলেশনাল ডাটাবেস থাকতে পারে, আবার নোএসকিউএল ডাটাবেসও থাকতে পারে। এপিআই ডিজাইনের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট টাইপ অফ এপিআই থাকতে পারে, এগুলা যখন কোডিং এ যাবেন তখন দেখবেন। কমপ্লেক্স কোনো কিছুই না, সবকিছু জাস্ট স্ট্রাকচার থাকে, এগুলা যেটাতে আমরা কাজ করতে যাই ওই ফ্রেমওয়ার্ক গুলো, এগুলো আমাদেরকে অলরেডি এগুলা ডিফাইন করা আছে, জাস্ট আমরা ইউজ করতে হয়। তারপরে হচ্ছে ডিটেল কম্পোনেন্ট ডিজাইন, ব্রেকডাউন কম্পোনেন্টস ইনটু ডিটেল সার্ভিস এন্ড মডিউল। ওটা জাস্ট লাইক আপনার একটা জিনিস তো অনেক বড় হতে পারে, সেটাকে হচ্ছে যে ছোট ছোট ভাগ করে নিয়ে আসা যেন কাজ করতে সুবিধা হয়। তারপর ডাটা ফ্লো গুলো, ইনপুট কি হবে, আউটপুট কি হবে, সেটা ট্রান্সফরমেশনটা কিভাবে হবে, এবং স্টোরেজে কিভাবে যাবে, কিভাবে থাকবে, সেই ব্যাপারগুলা ডিফাইন করা। স্কেলেবিলিটি অ্যান্ড পারফরমেন্স, এটা হচ্ছে যে আপনার আহ আপনার আপনার ডেভেলপ করা সফটওয়্যারটা কতটা স্কেলেবল, মানে এটা আসলে কি 500 জন ইউজ করলে কেমন হবে, আবার 5,000 জন ইউজ করলে কেমন হবে, এটা কি সেই লেভেলের স্কেলেবল কিনা। যেমন এখানে একটা ব্যাপার আছে লোড ব্যালেন্সিং, ডিস্ট্রিবিউট ট্রাফিক ইউজিং লোড ব্যালেন্সার। লোড ব্যালেন্সারটা হচ্ছে জাস্ট আপনার ওইরকম একটা মেকানিজম, লাইক হচ্ছে যে আপনি হয়তো বলে দিলেন যে আমার এখানে এমন ভাবে লোডটা ব্যালেন্স করা আছে, যদি 5,000 বেশি ইউজার হয়ে যায় তখন এটা আরেকটা ইনস্ট্যান্স অটো ক্রিয়েট হয়ে যাবে। অথবা আমার ইনস্ট্যান্স গুলো বিভিন্ন জায়গায় ডিফাইন করা আছে, লাইক সিঙ্গাপুর রিজিয়ন একটা আছে যেটা এশিয়া থেকে লোকজন ইউজ করলে তখন সেটা থেকে লোডটা নিবে। তারপরে ইউএস রিজিয়ন একটা আছে যেখান থেকে ইউএস এর লোকজন সেখান থেকে নিবে। এভাবে ব্যালেন্স লোড গুলাকে ব্যালেন্স করা হয়, যাতে করে একটার উপরে চাপ পড়ে সেটা বন্ধ না হয়ে যায়। এগুলার মেকানিজম থাকে ডিফল্ট, এগুলার ক্লাউড যে প্ল্যাটফর্ম আমরা ইউজ করব সেখানে এগুলার সেটিংস করে দেওয়ার ব্যবস্থা থাকে। তারপর হচ্ছে ক্যাশিং। এই ক্যাশিংটা হচ্ছে যে রেসপন্স টাইপটাকে ইমপ্রুভ করার জন্য ক্যাশিং ইউজ করা হয়, যেটা হচ্ছে যে একটা ইন্টারমিডিয়েট মেমোরিতে আমার কিছু রিসোর্স উঠে এনে আহ, যাতে অ্যাক্সেসটা খুব দ্রুত হয় এবং আমাকে রেসপন্সটা ফাস্ট দিচ্ছে। এটা একটা কনসেপ্ট যে ডাটাবেসের অ্যাক্সেস গুলাকে ফাস্টা করার জন্য এরকম কনসেপ্ট মাঝে মাঝে ইউজ করা হয়। যেমন একটা ডাটাবেস অনেক বড়, সেই ডাটাবেসে আপনি ডাটা রাখতেছেন, আরেকটা
সার্ভিস ডাটা উঠাচ্ছে দেখানোর জন্য। তো এই দেখা যাচ্ছে যে এগুলাকে ডিটেলস, অনেক অনেক ডিটেলস এগুলোর জন্য পড়াশোনা আছে, কিন্তু আপনারা কাজ করতে গেলে আপনারা আহ, কাজ করতে পারবেন, বুঝে যাবেন এগুলা। তারপর হচ্ছে যে রিলায়েবিলিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটির ব্যাপার, যেটা বলতেছিলাম, লাইক হচ্ছে আমার আহ, একটু আগে যেটা আমরা লোড ব্যালেন্সার করতেছিলাম, সেখানে এরকম রিডান্ডেন্ট কম্পোনেন্ট গুলাকে মানে আমরা রিডান্ডেন্টলি আমরা ডিপ্লয় করে থাকি, যাতে করে হচ্ছে যে একটা সিঙ্গেল জায়গায় ফেলিওর হলে যাতে আমার সমস্যাটা না হয়। ফেল ওভার মেকানিজমটাকে, সেকেন্ড যে পয়েন্টটা, ইমপ্লিমেন্ট সিস্টেম টু সুইচ টু ব্যাকআপস ডিউরিং ফেলিওরস, মানে যদি ফেলিওর হয়ে যায় একটা, আরেকটা ব্যাকআপ সিস্টেম অটোমেটিক আপ হয়ে যাবে এবং সেখান থেকে ইউজার ডাটা পাওয়া শুরু করবে, সে আসলে বুঝবে না। তারপর হচ্ছে যে রেগুলারলি হেলথ চেক আপ করতে হয়। হেলথ চেক আপ মানে হচ্ছে যে আমার কোনো সিস্টেম ডাউন হয়ে যাচ্ছে কিনা, লাইক আমি যখন সিস্টেমটা ডেভেলপ করছি অনেক কিছু হয়তো বুঝি নাই, কিন্তু পরবর্তীতে ইউজার বাড়তেছে, ডাটা বাড়তেছে, সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আসলে ওটা নিতে পারতেছি কিনা, এই জিনিসগুলোকে আসলে মেনটেন করা, মনিটর করা। তারপরে যে সিকিউরিটির ব্যাপারটা, অথেন্টিকেশন এবং অথরাইজেশনটা, এটাকে এনশিওর করা প্রপার সিকিউরিটির মাধ্যমে। ডাটা এনক্রিপশন, ডাটা যখন আসলে আপনার সিস্টেম থেকে যখন সার্ভারে আসবে যাবে, তখন সেটা আসলে এনক্রিপ্টেড অবস্থায় রাখা, এগুলোরও মেকানিজম আছে। না হলে তো ডাটাগুলো হচ্ছে যে ইভসড্রপিং করে, অর্থাৎ বাইরে থেকে সেটা অ্যাক্সেস করে মাঝখান থেকে প্যাকেটগুলো নিয়ে দেখতে পারবে যে কি ডাটা যাচ্ছে কি ডাটা আসতেছে। তারপরে হচ্ছে অডিট লগিং, এটা অনেকটা ওই যে আমাদের যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো লগ রাখা, লগ রেখে হচ্ছে যেগুলো পরবর্তীতে যাতে আমাদের ইনভেস্টিগেশনের সুবিধা হয় এবং বিভিন্ন চেঞ্জ ট্র্যাক করা যায়। ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন, এটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলতে বোঝাচ্ছি আহ, আমাদের যে আমরা যে সফটওয়্যারটা লিখলাম, যে কাজটা লিখলাম, সেটা আমরা একটা জায়গায় হয়তো ডেপ্লয় করব, বা হচ্ছে যে কিছু মেকানিজম কিছু সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসবো, এই পুরো ব্যাপারগুলো হচ্ছে যে আসলে এই জিনিসটাই হচ্ছে যে আসলে ইনফ্রাস্ট্রাকচার একটা একটা অ্যাপের। যেমন আমি এটাকে ডকারাইজেশন করলাম, মানে এই জিনিসগুলোকে একটা সিঙ্গেল কন্টেনারের মধ্যে রাখলাম, তারপরে হচ্ছে যে এটাকে কোনো একটা ক্লাউডে আমি একটা ডেপ্লয় করতে গেলাম। এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলোর জন্য যে আমার যে ডিজাইনিংটা, ঠিক আছে, সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন। দেন মনিটরিং অ্যান্ড মেনটেনেন্স, এটা সম্বন্ধে ডিটেলস আর বলতেছি না, যে যে আমাদের বিভিন্ন ধরনের মনিটরিং টুলস আছে। তারপরে হচ্ছে যে লগিং এর বিভিন্ন ধরনের টুলস রেডি আছে, তারপরে কোনো একটা ক্রিটিক্যাল ফেলিউরের জন্য এই ধরনের আহ, ব্যাপারগুলা ইমপ্লিমেন্ট করে রাখার। তারপর হচ্ছে আমার একটা এক্সাম, এখানে একটা ই কমার্স সিস্টেম ডিজাইনের জন্য একটা এক্সাম্পল নিয়ে ডিসকাশনের ব্যাপারে। আহ শরীফ, সেটা রিকোয়ারমেন্ট গ্যাদারিংটা কিরকম হতে পারে? যেমন হচ্ছে যদি একটা ই কমার্স সিস্টেম আমরা চিন্তা করি, আপনারা অলরেডি দেখতেছেন অসংখ্য ই কমার্স সিস্টেম যেগুলো থেকে আপনারা হচ্ছে যে কেনাকাটা করতে পারেন, ঠিক আছে, যেখানে হচ্ছে ইউজার অ্যাজ ইউজার আপনি রেজিস্টার করতে পারবেন, তারপর প্রোডাক্টের ক্যাটালগ থাকবে, শপিং কার্ট থাকবে, চেক আউট করতে পারবেন, এবং ফাইনালি হচ্ছে যে পেমেন্ট প্রসেস করার পরে আপনি দেখছেন যে আপনার অর্ডারটা যদি সাকসেসফুল হয়ে যায়, তখন আপনি অর্ডারটা পাওয়ার জন্য আপনি ওয়েট করতে থাকবেন, সেটা অর্ডার ম্যানেজমেন্ট একটা পার্ট থাকবে। তারপরে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যেটা বললাম, যেটা হয়তো যখন আপনার স্টেক হোল্ডারকে আপনার রিকোয়ারমেন্ট দেয়, যেগুলা সে মুখে বলবে না, কিন্তু বাস্তবে হচ্ছে যে সেগুলো আপনাকে অনেক সময় দেখা যায় যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় ফাংশনাল থেকে। ফাংশনাল আপনি করে ফেললেন, সবকিছু হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে আপনার যে মেনটেনেন্স, সেটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টের জন্য আপনাকে পরবর্তীতে অনেক অনেক বেশি কাজ করা লাগতেছে, অনেক অনেক বেশি লোড দেওয়া লাগতেছে, যদি শুরুতে সেটা চিন্তা করে ওইভাবে কাজগুলো করা না হয়। আপনার অ্যাভেলেবিলিটি, স্কেলেবিলিটি, তারপর সিকিউর ট্রানজেকশন, আপনি দেখা যাচ্ছে এমন ভাবে ট্রানজেকশন করলেন ওখানে, দেখা যাচ্ছে কেউ একজন আপনার এটা দেখে দেখে, আপনার রিকোয়েস্ট গুলো দেখে দেখে, যে আসলে টাকা পে করে না, কিন্তু সে হচ্ছে যে অর্ডার দিয়ে সুন্দর করে আপনার পেমেন্ট গুলো পেয়ে যেতে পারে। এরকম এরকম সমস্যা হতে পারে যদি আপনার জিনিসটা এরকম সিকিউর না হয়, তো সেই ব্যাপারগুলো আসলে মেনটেন করা। তারপরে হচ্ছে হাই লেভেল আর্কিটেকচার, এখানে যদি আমি একটু আগে আমরা মনোথিলিক অ্যান্ড মাইক্রো সার্ভিস রিলেটেড কথাবার্তা বলছিলাম, যে ডিফারেন্ট আর্কিটেকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি মাইক্রো সার্ভিস হয়, তাহলে হচ্ছে যে এখানে
ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস, ইউজার একটা সার্ভিস হবে, প্রোডাক্ট একটা সার্ভিস, কার্ট একটা সার্ভিস, অর্ডার পেমেন্ট আর একটা সার্ভিস। তারপর ফ্রন্ট এন্ডের জন্য আমরা ইউজ করতে পারি রিয়াক্ট জেএস আর এসপিএ মানে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। ব্যাক এন্ডের জন্য নোড জেএস উইথ এক্সপ্রেস জেএস, এটা একটা লাইব্রেরি টাইপের, পরে এপিআই গেটওয়ে। কিন্তু আমি যেটা বললাম যে আসলে তো আমাদের ল্যাঙ্গুয়েজের অভাব নাই। ব্যাকএন্ড আপনি পিএইচপি দিয়ে করতে পারেন, জাভা দিয়ে করতে পারেন, ডট নেট দিয়ে করতে পারেন, পাইথনের কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন। মানে অসংখ্য আছে। এখন আমি দেখতেছি যে অনেকে গোল্যাং ইউজ করতেছে নতুন করে অনেক জায়গায়, ওটা নাকি কিছুটা ফাস্টার কিছু কিছু পেজে। সো বাট ওগুলো আসলে অত অত ডিফার করে না। আপনারা যখন যেটা বললাম আর কি, যে একটা একটা ল্যাঙ্গুয়েজ একটা টেকনোলজি সিলেক্ট করার ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে আর কি। সবকিছু দেখে প্রসেস হিসাব করে আমাদেরকে সেটা সিলেক্ট করতে হয়। তারপরে ডাটাবেস ডিজাইন, এপিআই ডিজাইন, যেটা সম্বন্ধে আমরা অলরেডি কিছু কথা বলছি। তারপর রিটেল কম্পোনেন্ট ডিজাইন। তো আমার মাইক্রো সার্ভিস গুলো যদি একটা ইউজার সার্ভিস হয়, সেখানে আসলে কি কি থাকবে? রেজিস্ট্রেশন, লগ ইন অ্যান্ড প্রোফাইল ম্যানেজমেন্ট, প্রোডাক্ট সার্ভিসে থাকবে লিস্টিং, সার্চ ডিটেলস, মানে যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলো। এটা জাস্ট কিছু বেসিক। হ্যালো, আবার মেবি নেট গেছে নাকি? আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা ভাই, আর মেবি আবার নেট গেছে। আচ্ছা শুনেন, আপনারা সবাই মনে হয় ঘুমায় যাচ্ছেন, হ্যাঁ? কেউ ঘুমায় যায় না, বুঝলেন? এই ক্লাসগুলো আসলে আপনাদের অনেকটা মাথার উপর দিয়ে যাচ্ছে হয়তো। কারণ এগুলো একদমই মানে আপনাদের ক্লাস লেভেল হয়তো এই জিনিসগুলো দেখানোই হয় না। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এই জিনিসগুলো আপনাদের কিছুটা বোরিং লাগতেই পারে, হ্যাঁ? কারণ এই জিনিসগুলো হচ্ছে একদমই আপনারা তো সিস্টেম ডেভেলপ করবেন। তো এই সিস্টেম ডেভেলপের বাইরের জিনিসগুলো এগুলো অনেকের কাছে এগুলো অপরিচিত লাগতেছে, প্লাস এই জিনিসগুলো অনেক কিছুটা বোরিং লাগতেছে। কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আপনি ইন ফিউচার এমন কোনো ভাইবা ফেস করবেন না যে ভাইবাতে আপনাকে সিস্টেম ডিজাইনের কোনো কোশ্চেন আস্ক করবে না। এটা মানে মোটামুটি নিশ্চিত যে আপনি যেই ভাইবাই ফেস করেন না কেন, আপনাকে সিস্টেম ডিজাইন থেকে কোশ্চেন করবে। আপনার একটা প্রোডাক্ট ডেভেলপ মানে একটা সফটওয়্যার ডেভেলপ করতে হলে আপনার আসলে যে লেভেলের নলেজ লাগবে, আজকে যেগুলো দেখানো হচ্ছে এটা আসলে সেকেন্ড ক্লাস। মানে ফার্স্ট ক্লাসের পরে যদি সেকেন্ড ক্লাসটা নেওয়া যেত, তাহলে আসলে আরো ভালোভাবে ফ্লোটা বোঝা যেত। মানে একটা আসলে প্রজেক্ট যখন স্টার্ট হয়, এখান থেকে আসলে এন্ডিং পর্যন্ত আসলে কি কি ধাপ মেনটেন করে চলে। আর এটা আসলে মানে এখন যে নিচ্ছে সে তো ম্যানেজার, হ্যাঁ, সে হচ্ছে আমারও ম্যানেজার ছিল, এখন ভাই অন্য জায়গায় চলে গেছে। বাট বিষয় হচ্ছে যে সে তার ম্যানেজিং লেভেল থেকে এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করে। হুম, আজকের ক্লাসে যেগুলো দেখছেন এগুলো আসলে এইভাবে দেখানো হচ্ছে যে আসলে ম্যানেজার লেভেল থেকে এই বিষয়গুলো আসলে কিভাবে কিভাবে হ্যান্ডেল করা হয়। যেমন আমি আপনাদেরকে গত দিনে যেটা দেখাচ্ছিলাম, এটা আইদার কোনো একটা পার্টিকুলার স্ট্যাকের ডেভেলপমেন্ট ফেজ জাস্ট, হ্যাঁ। কিন্তু একটা ডেভেলপমেন্ট ফেজ অনলি শুধুমাত্র কোড ডেভেলপ করলেই একটা প্রোডাক্ট রেডি হয় না। আপনাকে যদি একটা ব্লগ বানাতে বলে বা আপনাদের একটা ছোট অ্যাপ্লিকেশন বানাতে বলে অ্যান্ড্রয়েডের, আমরা ভার্সিটি লেভেলে প্রজেক্ট করছি, তো তো ওটা দেখা গেল করতে হয়তো 2 থেকে 3টা সপ্তাহের মধ্যে হয়ে যায়। কিন্তু এটা প্রপারলি করতে আসলে যতটুকু বা যে জিনিসগুলো মেনটেন করতে হয়, এইটার জন্য শুধুমাত্র একটা প্রজেক্ট রেডি হতে এটা 4 থেকে 5 মাস সময় লেগে যায়। এবং এগুলো করার পিছনে কিছু কারণ থাকে। কারণগুলো হচ্ছে এরকম যে আপনার যেটা অফিসিয়াল বা আপনি যেটা ভার্সিটির যে প্রজেক্ট করতেছেন, এই প্রজেক্ট কিন্তু আসলে কোনো ইউজার বেস না, আপনি কোনো ইউজার টার্গেট করে বানাচ্ছেন না। তো এটা নষ্ট হইলেই কি আর থাকলেই কি। কিন্তু যখন একটা প্রজেক্ট একটা প্রোডাক্ট সবাই ইউজ করবে, আপনি নিজেই চিন্তা করেন কিছুদিন আগে যখন ফেসবুক বন্ধ ছিল বাংলাদেশে নেট বন্ধ থাকার কারণে, আহ আপনারা কেউ জানেন কিনা আসলে এটার মাধ্যমে একটা হিউজ লস হয়েছে বাংলাদেশে, যারা বাংলাদেশেই যারা ছোটখাটো বিজনেস করে তাদের একটা হিউজ লস হয়েছে। আপনারা নিউজ পেপারে হয়তো হয়তো দেখে থাকবেন এই বিষয়গুলো। তো আজকের যে ক্লাসটা হয়তো অনেকের কাছে বোরিং লাগতেছে, বাট একটু চেষ্টা করেন যে আসলে জাস্ট হয়তো সম্পূর্ণটা ফোকাস করা লাগবে না, বাট কি কি টপিক দেখানো হচ্ছে সেই জিনিসগুলো একটু মাথায় রাখা। ওকে, শিয়া ভাই ব্যাক করছে। So, ভাই হ্যাঁ, কন্টিনিউ সরি, করেন। আজকে আজকে হচ্ছে যে ইলেকট্রিসিটি আপ ডাউন করতেছে, এবং এটার ভাই সাথে এটা সাথে আজকে না, এটা হয়তো আসলে কতদিন কন্টিনিউ করবে এটা আসলে বোঝা যাচ্ছে না, ইলেকট্রিসিটির এই অবস্থাটা।
হ্যাঁ ভাই, হুম কন্টিনিউ হুম, করেন। আমি এরকম আর ফিল করি নাই, যাই হোক হয়তো এরকম মিটিং এ ছিলাম না তাই ফিল করা হয়নি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম না? আমার কি হ্যাঁ screen ই দেখা কমার্স। যাচ্ছে? হ্যাঁ ভাই, স্ক্রিন আসছে। আচ্ছা, তো আহ আহ, যে এই ব্যাপারগুলো আমাদের একটু আগে আমরা ডিসকাস করছি কিছু কিছু, লাইক হচ্ছে যে আমাদের ডিটেল কম্পোনেন্ট ডিজাইন, সেটা যদি আহ, এটা ডিপেন্ড করবে আমাদের উপরে, আমরা আসলে যেভাবে করতেছি আমাদের অ্যাপ্লিকেশনটা, যেভাবে আমরা ডিজাইনটা চিন্তা করি সেভাবেই আমাদের ডিটেল কম্পোনেন্ট ডিজাইনে ওইরকম ব্যাপারগুলো থাকবে। ইউজার সার্ভিস, প্রোডাক্ট সার্ভিস, কার্ড সার্ভিস, অর্ডার সার্ভিস, পেমেন্ট সার্ভিস, আসলে এগুলো তো হচ্ছে যে এই ধরনের সার্ভিস বানানোর ক্ষেত্রে প্রত্যেকেরও তো সমান ফিচার থাকবে না, কিন্তু যেগুলো বেসিক এগুলো তো আসলে সবারই থাকবে। এখানে কিছু বেসিক ফিচার লিস্ট বলা আছে যেটা আমরা ধারণা করতে পারি যে এটা সবাই এগুলো নিয়ে চিন্তা করতে পারে, এর বাইরেও কারো এক্সট্রা ফিচার থাকতে পারে, কিন্তু আমরা যদি সিম্পল ভাবে চিন্তা করি এই রিলেটেড ব্যাপারগুলো নিয়ে চিন্তা করব। তারপরে হচ্ছে যে স্কেলেবিলিটি অ্যান্ড পারফরমেন্স, যেটা একটু আগে বললাম, আমাদের এগুলো এনশিওর করার জন্য লোড ব্যালেন্সার বা ক্যাশিং বা ডাটাবেস শার্ডিং, আরো আরো অনেক অনেক টেকনোলজি, অনেক কিছু আছে যেগুলা দিয়ে হচ্ছে যে আমার স্কেলেবিলিটি এবং পারফরমেন্স এগুলাকে এনশিওর করা হয়। এই জিনিসগুলা হচ্ছে যে বোথ সাইড থেকে মেনটেন করতে হয়। একটা হচ্ছে কোড লেখার সময় আমাদেরকে ইফিসিয়েন্টলি ওইরকম ভাবে চিন্তা করতে হয়, আমরা যখন কোনো একটা কিছু ইমপ্লিমেন্ট করব সেখানে আমাদের একটা দায়িত্ব থাকে। তারপরে সেটাকে যখন ডিপ্লয় করি সে জায়গার যে রিসোর্স, তার যে ইনফ্রাস্ট্রাকচার, তার যে কনফিগারেশন, সেগুলোর উপরে একটা ব্যাপার থাকে। এবং এত কিছু করার পরেও সেটার মাল্টিপল কপি আমরা ইউজ করে, বা যেমন লোড ব্যালেন্সিং যেটা, যেটা হচ্ছে যে সেটাকে অন্যভাবে ডিস্ট্রিবিউট করে, মানে লাইক আমি যেটা বললাম সেটা হতে হতে পারে কান্ট্রি ওয়াইজ ব্যালেন্সিং, অথবা হতে পারে ইউজার ওয়াইজ ব্যালেন্সিং। লাইক যদি একটা একটা আমার যে কোনো একটা ডিপ্লয়মেন্টে যদি দেখি যে আমার একটা ইনস্ট্যান্সে 10,000 বেশি ইউজার পড়ে গেছে, হয়তো আমি সেটা একটা সেটিংস করে রাখতে পারি যেটা তখন আরেকটা ইয়েতে ইনস্ট্যান্সে চলে যাবে। এই ধরনের ব্যাপার স্যাপার করে রাখা যায়, সব কিছুর জন্য আমাদের সিস্টেম আছে। তো আমরা এগুলা এখন দেখতেছি, যখন আমরা আসলে বাস্তবে কাজ করতে যাব তখন আমরা এই কথাগুলো শুনবো, এবং আমরা তখন বুঝবো যে আসলে এগুলা কেন করা হচ্ছে। আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলেই জিনিসটা আসলে আমরা মেনটেন করতে পারতেছি না এই ধরনের কিছু কনসেপ্টে না গেলে। তারপরে হচ্ছে যে রিলায়েবিলিটি অ্যান্ড অ্যাবিলিটির ব্যাপার, সিকিউরিটি যা একটু আগে ছিল, এবং ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন যেটা বললাম, মনিটরিং এন্ড মেনটেন্যান্সের ব্যাপারটা আপনারা বুঝছেন কিভাবে সেটা আমরা মনিটর করব। অ্যান্ড হচ্ছে তারপরে আমাদের এপিআই অ্যান্ড ডাটা ফ্লো। সো আমরা একটা জিনিস বুঝলাম, যে আমরা যখন ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ডে কাজ করব তখন আসলে ব্যাপারটা কি হবে। আমি হচ্ছে যে আমার কিছু রিকোয়ারমেন্ট থাকবে ইনিশিয়ালি, সেই রিকোয়ারমেন্ট গুলাকে হচ্ছে যে আমি অটোমেট করার জন্য আমার যে ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপ করতে হবে সেটার জন্য আমার হচ্ছে যে কিছু টেকনোলজি সিলেক্ট করতে হবে, ফ্রেমওয়ার্ক সিলেক্ট করতে হবে, কিছু টুলস থাকবে। তারপর হচ্ছে যে আমি কোডিং করব, কোডিং করে আমি সেই ইমপ্লিমেন্টেশন গুলা করব, করার পরে সেটাকে হচ্ছে যে আমি ফাইনালি কোথাও ডিপ্লয় দিব ফর এন্ড ইউজার। তো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলোর মধ্যে আহ, এটা হচ্ছে যে আমার উপর লেভেল থেকে বেসিক ব্যাপার। এখন আমি যে ডিজাইন, আমি যে কোড করব, আমার যে ব্যাপারগুলো ডিজাইন হবে, এই যে আমি এপিআই বলতেছি সেটা আসলে কিভাবে কাজ করবে, এই এইখানে কিছু কথাবার্তা বলা আছে যেটা টেকনিক্যাল কথাবার্তা এপিআই সম্পর্কে। আমরা যদি দেখি তাহলে আমরা বুঝবো যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। তো আমি আমার একটা এপিআই এর যদি কি কম্পোনেন্ট গুলো চিন্তা করি, এন্ড পয়েন্ট, এটা হচ্ছে একটা সিম্পল ভাবে মনে করেন যে একটা ইউআরএল, যেখানে আমি হচ্ছে যে আসলে আমরা আমরা কি দেখি, আমরা যে কোনো কিছু যদি আমি এখন টাইপ করতে যাই তাহলে হচ্ছে যে আমি কি লিখছি, আমি হচ্ছে সার্চ করার জন্য www.google.com লিখতেছি। এটা আসলে একটা এন্ড পয়েন্ট, যেখানে আমি যখন হিট করতেছি তখন সে আমাকে একটা রেসপন্স দিচ্ছে, রেসপন্স হিসেবে আমি আমার ইয়েটা পাচ্ছি, এই আপনারা যা দেখতেছেন সেটা পাচ্ছি। তো একই রকম ভাবে একটা এপিআই তে যখন আমি হিট করতেছি তখন সে আমাকে হচ্ছে যে তার কিছু ডাটা আমাকে সে প্রোভাইড করবে। এখন এই এন্ড পয়েন্ট হচ্ছে একটা আমি ইউআরএল মনে করতে পারি, আর সেখানে হচ্ছে যে আমি কতগুলা মেথড এগুলা ডিফাইন করা থাকে। যেমন আমি হচ্ছে যে কি উদ্দেশ্য করতে পারি, আমি হচ্ছে যে আমার উদ্দেশ্য থাকতে পারে এরকম যে যখন আমরা ডেভেলপ করি তখন আমাদের তো কাজগুলা থাকে এরকম ডিফাইন করা যে আহ, এই যে ডাটাগুলো থাকে আমার, এই ডাটাগুলো তো আসলে যে কোনো কিছুর একটা সিস্টেমের মেইন জিনিসগুলো কি, আসলে আমার কাছে রিপ্রেজেন্টেশনটা কি হয়, ডাটা হয়। ডাটা হয় সেটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এই ডাটাগুলো আমার সামনে আসে এবং আমার সামনে থেকে পিছনে গিয়ে স্টোর হয়। পরবর্তীতে যখন আমার সিস্টেমটা রেন্ডার হয় যে ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে, সেখানে আবার কি আসে, সিম্পল ডাটা আসে।
এবং ডাটা যায়। তো এই ডাটাগুলোর ক্ষেত্রে ডাটাবেজে যদি আমি ডাটা রাখতে চাই, সেটা হচ্ছে এই আমি কিভাবে রাখবো। আমার ডাটাবেজে আমার ইনসার্ট হয়, আপডেট হয়, ডিলিট হয়। বাস্তবে হচ্ছে যে আমি যখন এই এন্ড পয়েন্ট গুলা ডিজাইন করি, তখন আমার হচ্ছে যে এসটিপি মেথড গুলাকে ঠিক তদ্রূপ চিন্তা করে হচ্ছে যে এই ডিজাইন করা হয়। যেমন একটা গেট মেথড, যেটা দিয়ে হচ্ছে যে আমি কিছু ইনফরমেশন রিট্রিভ করে নিয়ে আসবো। আমি যখন এই মেথড দিয়ে করবো, তখন ব্যাক এন্ড থেকে ডাটাগুলাকে, সেটা ডাটাবেজের সার্ভার হোক, তার অন্য কোনো প্রসেসিং হোক, যে কোনো ভাবে হোক, আমাকে একটা প্রসেসের মাধ্যমে রেডি করে ডাটাগুলা আমাকে রিটার্ন করবে। তারপরে হচ্ছে যে পোস্ট হচ্ছে, এটাকে আমি বলতে পারি ক্রিয়েট করা অথবা ইনসার্ট করা। আমার সার্ভারে আমি পোস্ট মেথডের মাধ্যমে যেটা দিব, সেই ডাটাটা হচ্ছে যে বোঝাচ্ছে যে সার্ভারে সেই ডাটাটা ইনসার্ট হবে। তারপর পুটের মাধ্যমে হচ্ছে যে আপডেটিং, অনেকে পোস্ট দিয়েও সেটা করতে পারে চাইলে। আবার হচ্ছে যে ডিলিট, যে কোনো একটা এন্ট্রিকে ডিলিট করে দেওয়া বা রিমুভ করে দেওয়া। তারপরে এই যে রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করতেছি এবং রেসপন্স আমার কাছে আসতেছে, এটার বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে, যেটা জাস্ট টেক্সচুয়াল ফরম্যাট, যেটা আমি দেখতেছি এখানে, জেসন, এক্সএমএল। ওর কার যদি কোনো কাস্টম কোনো ফরম্যাট থাকে, সে সেই ফরম্যাটে ডাটা পাঠাতে পারে সার্ভারের কাছে এবং সার্ভার থেকে রিসিভ করতে পারে। এটার যে কোনো একটা রিকোয়েস্ট রেসপন্সের হেডার থাকে ডিফাইন করা, সেখানেও কিছু ইনফরমেশন থাকে। আপনারা অলরেডি তো জানেন জেসন ডাটা কিরকম দেখতে, এক্সএমএল কিরকম। তারপরে হচ্ছে যে অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজ, যে প্রসেস, যেটা বললাম আমি, আমরা যে প্ল্যাটফর্মে যাই না কেন, এগুলো ডিফাইন করা আছে। আমরা যে প্রসেস যেতে চাই, সেভাবে আমরা হচ্ছে যে সার্ভিসগুলো নিয়ে আমরা ইউজ করতে হবে। তারপরে হচ্ছে রেট লিমিটিং অ্যান্ড থ্রটলিং, এগুলো হচ্ছে আপনার সিস্টেমটাকে একটু সিকিউর রাখার জন্য কিছু কনফিগারেশন, কিছু সেট আপ আছে। লাইক আপনারা শুনবেন যে এটা হচ্ছে যে কোনো কোনো সার্ভার মাঝে মাঝে ডাউন হয়ে যায়, বা ডিডোস অ্যাটাক করা হয় অনেক সময় কোনো সার্ভারে, সেটা দেখা যাচ্ছে ডাউন হয়ে গেল, সে মাল্টিপল রিকোয়েস্ট পাওয়ার কারণে সেটাকে কোনো একটা জাস্ট মনে করলো যে কোনো একটা রোবট বা কোনো একটা সিস্টেমের মাধ্যমে এটা করা হচ্ছে, যেটা হিউম্যানের অ্যাক্সেস না, সে দেখা যাচ্ছে সিস্টেমটাকে ডাউন করে দিল। তো এটা তো আপনার একটা বিজনেসের জন্য ক্ষতি হয়ে গেল। এই কারণে হচ্ছে যে লিমিট করে দেওয়া, এগুলাকে প্রিভেন্ট করার জন্য অনেক ধরনের মেকানিজম আছে। লাইক একটা আইপি থেকে এত এত সময়ের ভিতরে এতবার বেশি হিট করলে আমি ধরবো যে আসলে এটা আনইউজুয়াল, সো এটাকে বন্ধ করে দেওয়া। তারপরে আহ এরর হ্যান্ডলিং এর ব্যাপার আছে, যেটা হচ্ছে যে আমরাই রেসপন্সটা যখন পাঠাই, তখন হচ্ছে যে একটা কোড দিয়ে আমরা পাঠাতে পারি। তারপরে এসটিটিপি নিজস্ব কিছু কোড আছে, লাইক সে যদি রিকোয়েস্ট করে যদি না পায়, তাহলে আমাকে সে কি রেসপন্স দিবে, একটা কোড। তারপরে সাকসেসফুল হলে কি কোড পাবো। এর বাইরে হচ্ছে যে ইউজার ডিফাইন্ড অনেক কোড আপনি পাঠাতে পারেন সার্ভার থেকে তার কাছে। তারপরে বিভিন্ন ধরনের এপিআই নিয়ে যেটা কথা বললাম। তো এগুলো আসলে আমি কোন ধরনের এপিআই ইউজ করব, এটা হচ্ছে যে ডিপেন্ড করে অ্যাগেন, আমরা আসলে সিস্টেমটাকে আমরা যখন ডেভেলপ করি, তখন সেটার উপর বেস করে এটা চেঞ্জ হতে পারে। আর আরেকটা হচ্ছে, যদি আমরা কোনো থার্ড পার্টির কারো সার্ভিস ইউজ করি, তখন আসলে তার যেই টাইপটা থাকে, যেমন সে হয়তো দেখাচ্ছে তার এপিআই গুলো হয়তো দেখাচ্ছে যে সোপের মাধ্যমে দেওয়া, সো আমাকে সেটা ইউজ করতে হবে, তখন অন্য কোনো ওয়ে নাই। কিন্তু আমি যখন নিজে ডিজাইন করব, তখন আমার হাতে থাকবে সিস্টেমটা আমার কিরকম হলে কি হবে, আমি সেভাবে আমার হচ্ছে যে এপিআইটা আমি ডিজাইন করব। বাট ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ এপিআই আছে, আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে কিছু কি কম্পোনেন্ট যদি এখানে দেখায়, ডাটা সোর্সেস, এটা যদি বলি, তাহলে হচ্ছে ইউজার ইনপুট। আমি যখন ইন্টারেক্টিভ কোনো অ্যাপসে কাজ করতেছি, ওয়েব অ্যাপস হোক বা মোবাইল অ্যাপস হোক, যাই হোক না কেন, আমরা তো কিছু ইনপুট দিই, সেটা একটা পড়ার মাধ্যমে দিচ্ছি। তারপরে হচ্ছে যে সেখানে কোনো একটা বাটন থাকলে দেখা যাচ্ছে সাবমিট বাটন, দেন ডাটাগুলা হচ্ছে যে আপলোড হয়ে গেল। তারপরে এই এপিআই যেটা বলতেছি, সেটা হচ্ছে যে এক্সটার্নাল সার্ভিস থেকে ডাটা পাওয়া। লাইক হচ্ছে এই এই ইন্টারফেসটা এক্সটার্নাল সার্ভিসের ডাটা, এক্সটার্নাল সার্ভিস থেকে যে ডাটা পাচ্ছে, সেটা থেকে আরেকটা সিস্টেমের যে ইন্টারফেসিং, সেটাই মূলত হচ্ছে যে এপিআই। তারপর হচ্ছে যে ডাটাবেস, এটা এসকিউএল আর নো এসকিউএল টাইপের ডাটাবেসে আমাদের ডাটাগুলো সেভ হবে। আর ফাইল সিস্টেম যদি আমি ইউজ করি, যেমন অনেক সময় অনেক লগিং, অনেক কিছু আমরা ফাইল সিস্টেমে ডিরেক্ট রাইট করি। তারপরে অনেকে হচ্ছে যে ইমেজ টাইপ অফ ডাটা, ব্লব টাইপের ডাটা, যেগুলো হচ্ছে ডিরেক্টলি ফাইল সিস্টেমে রাখে, সো তখন ফাইল ডাটা সোর্স ফাইল হিসেবে ইউজ হবে। তারপর হচ্ছে ডাটা প্রসেসিং, যেটার ট্রান্সফরমেশন, এগ্রিগেশন অ্যান্ড বিজনেস লজিক। এটা হচ্ছে ট্রান্সফরমেশন মানে একটা টাইপ বা আমি যে ফরম্যাটে ডাটা পাচ্ছি,
ঠিক আছে, সে ফরম্যাটকে চেঞ্জ করে দেখা যাচ্ছে অন্য ফরম্যাটে রাখা। এটা অনেক সময় এরকম হতে পারে, দেখা যাচ্ছে একটা ইমেজ আমি হচ্ছে যে টেক্সট হিসাবে দিচ্ছি। আপনি জাস্ট মনে করেন যে সিম্পল এটা বেস বেস 64 একটা ফরম্যাট, আরেকটা ফরম্যাট করে, যেটা ধরেন টেক্সট, লাইক যেখানে আপনার যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো দিয়ে আমি হচ্ছে প্রোভাইড করতেছি, কিন্তু সার্ভার সেটাকে হচ্ছে যে ফরম্যাট করে দেখাচ্ছে ইমেজ হিসাবেই রেখে দিচ্ছে। এই ধরনের ট্রান্সফরমেশন আমার থাকতে পারে। তারপরে অ্যাগ্রিগেশন, যেটা হচ্ছে যে ডাটাগুলোকে কম্বাইন করে হয়তো অন্য কোনো আউটপুটও ডিরাইভ করতে পারে। তারপর আমার হচ্ছে যে বিজনেস লজিক, ডাটাগুলোর উপর তো অপারেশন আমার থাকবেই। তারপরে হচ্ছে যে ডাটাবেস, ট্রানজেকশনাল ডাটাবেস, এসিড কমপ্লায়েন্ট। এসিড কমপ্লায়েন্ট হচ্ছে যে মূলত আসলে ডাটাবেজের যে অপারেশন গুলো থাকে সেগুলার যে বেসিক, সেটাকে অ্যাসিড বলতেছে। এটা কোথাও ডিসক্রিপশন পরে আছে কিনা দেখতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে ডাটাগুলার যেমন আমার একটা ট্রানজেকশনাল ডাটাবেজ আছে, আপনি ধরেন ব্যাংকিং সফটওয়্যারে। তো এই ডাটাটা এখন আপনি একটা অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স ট্রান্সফার করতেছেন আরেকটা অ্যাকাউন্টে, ব্যালেন্সটা ঢুকবে, তাহলে কি হবে? আমার ডাটা একটা জায়গা থেকে হচ্ছে ডাটাটা, আমার যে ব্যালেন্সটা সেটা কমবে, আরেকটা জায়গায় ব্যালেন্সটা বাড়বে। তো এইটা এমন ভাবে এনশিওর হতে হবে যে আমার এই যে পুরো প্রসেসটা, এটা একটা ট্রানজেকশন, এই ট্রানজেকশনটা হলে দুটোই কমপ্লিট হতে হবে। আইদার আইদার একজন থেকে ডেবিট হবে, আরেকজনের ক্রেডিট হবে, অথবা কারোটাই কিছু হবে না। মানে এমন হতে পারবে না যে একজনের ডেবিট হয়ে গেল কিন্তু আরেকজনের ক্রেডিট হলো না, তাহলে তো এটা একটা ইনসিকিউর স্টেটে চলে গেল। ঠিক আছে? তো আহ, এরকম যে ব্যাপার স্যাপার গুলা, ডাটাবেজের যে কনসিস্টেন্ট রিলেটেড যে ব্যাপার স্যাপার গুলা, সেগুলা এসিড চারটা ওয়ার্ড আছে যেটা কমপ্লায়েন্ট হতে হবে এর মাধ্যমে। আর অ্যানালাইটিক্যাল ডাটাবেজ, এটা হচ্ছে অনেকটা রিড ইন্টেন্সিভ যে ডাটাবেজ বলতেছে, মানে হচ্ছে যে আসলে এখানে ডাটার পরিমাণ থাকবে অনেক বেশি। এই ডাটাগুলা হচ্ছে যে অ্যানালাইটিক্যাল পারপাজে আপনি ইউজ করবেন ডাটাগুলা রিড করে। ইন মেমোরি ডাটা স্টোরস, এটা অনেকটা ক্যাশিং এর মতো, ফাস্ট অ্যাক্সেস করার জন্য। যেমন হচ্ছে রেডিস, ডাটার অ্যাক্সেসটা ফাস্টার করার জন্য এই জিনিসটা আমরা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে ডাটা ফ্লো আর্কিটেকচার, ব্যাচ প্রসেসিং, স্ট্রিম প্রসেসিং, ইভেন্ট ড্রাইভেন। এটা হচ্ছে লার্জ ডাটাটাকে আসলে আমরা যদি হ্যান্ডলিং করতে চাই, তাহলে হচ্ছে যে ওইভাবে স্কেডিউল মেনটেন করে করা, যেটাকে ব্যাচ প্রসেসিং বলতেছে। তারপরে রিয়েল টাইম ডাটা হ্যান্ডলিং, স্ট্রিম প্রসেসিং অ্যান্ড ইভেন্ট ড্রাইভিং। এটা হচ্ছে যে ইউজারের বিভিন্ন অ্যাকশনের উপরে বেস করে হচ্ছে আহ, আপনার ডাটাগুলো ফ্লো হবে। তারপর ডাটা ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ইটিএল, সেই কথাটা বলতেছে এখানে, এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম অ্যান্ড লোড। এটা হচ্ছে মুভিং অ্যান্ড ট্রান্সফর্মিং ডাটা, ডাটা পাইপলাইন্স, অটোমেটেড ডাটা মুভমেন্ট অ্যান্ড ট্রান্সফরমেশন। এই জিনিসগুলা হচ্ছে আসলেই যখন সিস্টেমটা আপনারা ডেভেলপ করবেন, এগুলা এই ধরনের মেকানিজম গুলা আপনারা হচ্ছে ইউজ করবেন। এগুলা অনেক কিছুই হচ্ছে যে আপনাদের অলরেডি যে ফ্রেমওয়ার্ক, যে লাইব্রেরি থাকে, সেগুলোর মাধ্যমে এগুলা অটোমেটিক হবে, আপনারা জাস্ট সিস্টেমটা ইউজ করতে হবে। তারপরে ডাটা ফ্লো ডায়াগ্রাম, এটা হচ্ছে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডাটা মুভমেন্ট। মানে ডাটাগুলো হচ্ছে যে আসলে কিভাবে একটা কম্পোনেন্ট বা একটা স্টোরেজ থেকে আরেকটা স্টোরেজে মুভ হচ্ছে, বা এপিআই এর মাধ্যমে কিভাবে সিস্টেম থেকে সিস্টেমে যাচ্ছে, এক্সটার্নাল সোর্স থেকে কিভাবে আপনার সিস্টেমে আসতেছে, এগুলো আসলে সেই জিনিসটা। তারপর প্রসেস, ডাটা স্টোরস, ডাটা ফ্লোজ, এক্সটার্নাল এন্টিটিস ডিফিক্টেড। এটা আহ, আপনারা আপনাদের কোর্সে ডাটা ফ্লো ডায়াগ্রাম করছেন না সবাই? জি। আমিও শুনতেছি, যদি কোনোদিন কোনো সিচুয়েশন ফেস করি, দুইটা ওয়ার্ড যদি বলতে পারি। আচ্ছা, এখন আমাদের যে রিলেশনশিপটা এপিআই এবং ডাটা ফ্লো এর মধ্যে, সেটা হচ্ছে যে আসলে কিভাবে কাজ করতেছে। দেখেন, এপিআই ফ্যাসিলিটেট সিমলেস ডাটা ফ্লো উইথিন অ্যান্ড বিটুইন সিস্টেমস অ্যাক্টিং অ্যাজ ইন্টারমিডিয়ারিজ উইথ স্ট্যান্ডার্ডাইজ ইন্টারফেসেস। এখানে যা বলছে বাংলা ব্যাপারটা হচ্ছে যে এরকম যে বিভিন্ন সিস্টেমে ডাটা আছে, এপিআই এর মাধ্যমে হচ্ছে ডাটাগুলো হচ্ছে ইন্টারচেঞ্জ হচ্ছে। লাইক ধরেন আপনার মোবাইল ডিভাইসে ডাটা আছে, আপনার মোবাইলে যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটা যে এপিআই থ্রুতে যে সার্ভারে রিকোয়েস্ট করতেছে, সেখানে আপনার ডাটাগুলো চলে গেল। অথবা সেম ভাবে আপনার মোবাইলে যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা এপিআই মাধ্যমে রিকোয়েস্ট করে
ডাটাগুলোকে পুল করে আপনার সিস্টেমে নিয়ে আসলো, আপনার আপনার মোবাইল ডিভাইসে, মোবাইল অ্যাপসের মধ্যে নিয়ে আসলো এই ব্যাপারটা। তো সেটা বুঝতে পারতেছেন, ডাটা কালেকশন, ডাটা প্রসেসিং, ডাটা স্টোরেজ অ্যান্ড ডাটা ইউটিলাইজেশন। মানে আপনি কালেক্ট করবেন এপিআই থ্রুতে, দেন এটাকে প্রসেস করবেন, তারপরে হচ্ছে স্টোরেজের মধ্যে স্টোর করবেন। সেটা ডাটাবেস হতে পারে, ফাইল সিস্টেম হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আপনার যখনকার সিস্টেম তার উপর বেস করে আপনার যা করা দরকার আপনি তা করবেন। এবং ডাটাগুলোকে পরবর্তীতে ইউজ করা মানে হচ্ছে যে এই ডাটাগুলো দিয়ে আপনার কোনো একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকতে পারে, কোনো লিস্ট থাকতে পারে, কোনো একটা প্রসেসিং ক্যালকুলেশন থাকতে পারে। তো আপনি যদি একটু আগে আমরা যে ই কমার্স সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট দেখে আসছি, সেটার ক্ষেত্রে যদি ডাটা ফ্লো অ্যান্ড এপিএস এর কথা চিন্তা করেন, তো আপনি দেখবেন যদি সিম্পল সিম্পল ফিচার চিন্তা করি, লাইক ইউজার যখন প্রোডাক্টগুলো ব্রাউজ করে, তখন এপিআই কি করতেছে, প্যাচেস ডাটা ফ্রম ডাটাবেস। ব্যাপারটা হচ্ছে যে আসলে এপিআই কি করতেছে, তার রিমোট এপিআইটা মানে কি, এপিআইটা হচ্ছে রিমোট সার্ভারের সাথে আমার যে কমিউনিকেশন যে মিডিয়াম, সেটার মাধ্যমে সে কি করতেছে, ডাটাবেস থেকে ডাটাগুলোকে নিয়ে আমাকে দিয়ে দিচ্ছে। আর ফ্রন্ট এন্ড বা আমার সামনে যেটা আছে, সেটা হতে পারে আপনার ওয়েব পেজ বা মোবাইল অ্যাপস, হোয়াট এভার, যেটা আমি দেখতেছি সেটাই ফ্রন্ট এন্ড। সে কি করতেছে, আমাকে প্রোডাক্টগুলা ডিসপ্লে করে দিচ্ছে। তারপরে হচ্ছে আহ আমরা কেনার জন্য হচ্ছে যে কার্টের মধ্যে ডাটা অ্যাড করি। তো সেটা হচ্ছে যে এখানে রেডিস, একটু আগে আমরা যে সিস্টেমটা লিখলাম, যেটা হচ্ছে যে ফাস্টার অ্যাক্সেস আরো, সেটার মধ্যে হচ্ছে যে আমাদের ডাটাগুলোকে আমরা যা যা সিলেক্ট করতেছি প্রোডাক্ট, সেগুলোকে অ্যাড করতেছে। এবং এপিআই আপডেটেড কার্ড স্ট্যাটাসটা আমাকে রিটার্ন করতেছে। তারপরে হচ্ছে যে আমার যে কার্ডটা আমি সিলেক্ট করলাম, লাইক নাম্বার অফ প্রোডাক্ট, 5টা 6টা 7টা বা 2টা বা একটা, আমি যাই সিলেক্ট করলাম না কেন, সেটা নিয়ে আমি হচ্ছে যে পেমেন্টের জন্য, আমি চেক আউটের জন্য প্রসেস করলাম। চেক আউটের জন্য প্রসেস করা মানে হচ্ছে আসলে এই এই জিনিসগুলো আমি কিনে ফেলতে চাই। তো কিনে ফেলতে চাইলে সেখানে তো হচ্ছে যে আমার পেমেন্টের ব্যাপার থাকবে, আরো আরো যে ইনফরমেশন গুলো, সেগুলো হচ্ছে যে সবকিছু ফাইনালাইজ হলে আমার এটা পেমেন্টটা আমার কাছ থেকে হয়তো তারা ডিডাক্ট করে নিবে, অথবা যদি সেটা পরবর্তীতে ডেলিভারির সময় হয়, সেরকম একটা প্রসেসের মাধ্যমে এই জিনিসটা কমপ্লিট হবে। যেটা পুরো ব্যাপারটা হচ্ছে যে আমার যে প্রসেসিংটা আর কি, আমি একটা অর্ডার দিলাম, সেটা প্রসেস হতে যে পরিমাণ প্রসেস লাগে সেটা হবে। ফাইনালি হয়তো আমি ডিভাইসটা হাতে পাবো এবং তাদের পেমেন্টটা ক্লোজ হবে। এই এই হচ্ছে যে ফ্লোটা ঠিক এইভাবে কমপ্লিট হবে। তারপরে একটা সফটওয়্যার সিস্টেমের আর্কিটেকচার, এগুলো আসলে আমরা অলরেডি কিছু কথা বলে ফেলছি বিভিন্ন জায়গায়, লাইক এখানে আবার আবার আসছে, সরি একটু, ওই আমার মানিব্যাগটা দেখো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, এই যে আর্কিটেকচার প্যাটার্ন, যেটা মনোলিথিক অ্যান্ড মাইক্রো সার্ভিস, এগুলো সম্বন্ধে আমি অলরেডি একটু একটু বলছি। তারপর হচ্ছে যে এসওএ, এটা হচ্ছে আহ, আহ, যেটা হচ্ছে সার্ভিস রিউজেবিলিটি অ্যান্ড ইন্টিগ্রেশনের উপর ফোকাস করে। অ্যান্ড ইভেন্ট ড্রাইভেন, ইভেন্ট ড্রাইভেন মানে হচ্ছে যে কোনো ইভেন্ট, আমার ইউজার ইনপুট, যে কোনো ধরনের আমার কাজ, আহ, আহ, সেই ইভেন্ট যেটা মেসেজ ব্রোকারের মাধ্যমে যেটা হচ্ছে যে রিয়াক্ট করবে। এটা মেসেজ ব্রোকার, যেটা আমি একটু আগে ডিফাইন করলাম, হচ্ছে যে আমি যাই ইনস্ট্রাকশন দিচ্ছি না কেন, সেটা হচ্ছে যে মেসেজ ব্রোকার, ওই যে একটু আগে যেটা দেখলাম রেভিটেম কিউ আর আদার মেসেজ ব্রোকার, যাই আমি ইউজ করি না কেন তার থ্রুতে এটা হচ্ছে যে প্রসেসগুলো হতে থাকবে। তারপর সার্ভারলেস, এটা আরেকটা কনসেপ্ট। সার্ভারলেস হচ্ছে এটা মানে নর্মালি আমরা কি করি, আমরা যদি ডিপ্লয় করতে চাই তাহলে আমাদেরকে একটা সার্ভার ম্যানেজ করতে হয়, কিন্তু এই ব্যাপারটাতে ঠিক আমাকে সার্ভার ম্যানেজ করতে হবে না, কিন্তু এটা আসলে সার্ভারেই থাকবে ব্যাপারগুলা। কিন্তু কিছু ফাংশন, কিছু মেথড আমাকে দিয়ে দিবে, যেটার মাধ্যমে হচ্ছে যে আমি আমার যে জিনিসটা হোস্ট করা দরকার, ডিপ্লয় করা দরকার, সেটা করবো, কিন্তু সার্ভারের ব্যাপারটা আসলে এটা আমাকে নিজে ম্যানেজ করতে হবে না। এই কারণে এটাকে সার্ভারলেস বলতেছে, বাট আসলে সবকিছু সার্ভারেই থাকে। তারপরে তার যে কম্পোনেন্ট গুলা, সফটওয়্যার সিস্টেমের কম্পোনেন্ট, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস, এপিআই গেটওয়ে, মেসেজ ব্রোকার, তারপর হচ্ছে যে অথেন্টিকেশন যে মেকানিজম, এন্ড এখানে যে ডাটা ফ্লো গুলা দেখা যাচ্ছে, ইনজেকশন, প্রসেসিং, স্টোরেজ, আউটপুট। আমার মনে হয় এগুলো অলরেডি আমরা কিছু ডিসকাশন করে ফেলছি। তারপর ইনফ্রাস্ট্রাকচার, সার্ভার্স, কন্টেনার্স, ফিজিক্যাল আর ভার্চুয়াল, ইসি2, ডকার, এগুলা হচ্ছে আমাদের যে সার্ভারগুলা, সেগুলা আমরা যখন নিব তখন সেগুলা যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল স্টোরেজের মধ্যে থাকতে পারে। আমরা
ক্লাউড সার্ভার নিতে পারি। তারপরে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের টাইপ থাকে, লাইক ইনস্ট্যান্স থাকে, লাইক EC2 ইনস্ট্যান্স। তারপর ডকার, যেটা একটা কন্টেনার, যেটার মধ্যে বললাম যে আমরা আমাদের পুরো অ্যাপসটাকে একটা কন্টেনারের মধ্যে আমরা রাখতে পারি, যাকে পরবর্তীতে আমরা একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে আমরা ডিল করতে পারবো সবকিছু। এটা ব্যাপারটা হচ্ছে যে এরকম, লাইক ধরেন আপনি এখন একটা কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার আরো আরো লাইব্রেরি রাখতেছে, আরো আরো কিছু লাগতেছে। এখন এই জিনিসটা আপনি আপনার কোডটা বা আপনি আপনার কাজটা আরেকজনকে দিলেন, দিলে সে কাজ করতে পারতেছে না। তাকে আপনার বলা লাগতেছে কি, তুমি তাহলে ওই থার্ড পার্টি আরেকটা লাইব্রেরি ইনস্টল করো, বা আপনি আরেকটা লিঙ্ক দিলেন যে তুমি এটা ইনস্টল করো, তাহলে তোমার আমার ওই অ্যাপ্লিকেশনটা কাজ করবে। তো এরকম অনেক ডিপেন্ডেন্সি থেকে যায় ডকার বা কন্টেনারাইজেশনে। যেটা হয় সেটা হচ্ছে যে পুরো জিনিসটাকে একটা সিঙ্গেল ইউনিটে নিয়ে আসা হয়, যাতে করে এটাতে ওই ডিপেন্ডেন্সি গুলো থাকে না, অ্যাজ এ হোল সব একসাথে থাকে এবং একসাথে কাজ করে। লোড ব্যালেন্সার নিয়ে কথা বলছি। তারপর হচ্ছে CI/CD পাইপলাইন্স, যেটা হচ্ছে যে অটোমেট করার জন্য আমাদের বিল্ড, টেস্টিং এবং ডেভেলপমেন্ট এই প্রসেসগুলোর জন্য। আচ্ছা, আমাদের হাই লেভেল থেকে যে একটা আর্কিটেকচার, সেটা আসলে আহ, কথাগুলা বিভিন্নভাবে আসছে আমাদের মাঝে অলরেডি, যে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস, API গেটওয়ে, অথেন্টিকেশন, মেসেজিং, তারপর সার্চ। এখানে সার্চের একটা কনসেপ্ট, যেটা ইলাস্টিক সার্চ ফর প্রোডাক্ট সার্চ। লাইক আমরা তো সার্চ করি নর্মালি, কিভাবে সার্চ করি, আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, সেখানে যদি আমরা সার্চ করি, আমাদের যে ট্রেডিশনাল সার্চ, সেটাতে হচ্ছে আসলে টাইম অনেক বেশি লেগে যেতে পারে, কারণ ওই জিনিসটা ওইভাবে অপটিমাইজ না। আমাদের সার্চিংটা তো যে কোনো একটা মেকানিজমের মধ্যে যাবে, লাইক এটা লিনিয়ার সার্চ অথবা বাইনারি সার্চ বা কিছু একটা। তো এই যে ইলাস্টিক সার্চ যেটা, সেটা হচ্ছে আসলেই সার্চটার জন্য আহ, ওইভাবে ডাটাগুলোকে অ্যারেঞ্জ করে আহ, আপনার একটা ইন্টারনাল আর্কিটেকচার, যেটাতে আহ, তারা ইন্টারনালি হয়তো এখানে যে সার্চিং মেকানিজমের জন্য বাইনারি ট্রি বা আরো যত প্রসেস আছে সবকিছু দিয়ে এরকম একটা লাইব্রেরি আমাদের জন্য তৈরি করে রাখছে, যেটা ইউজ করে আমরা অনেক ফাস্ট, হিউজ অ্যামাউন্ট অফ ডাটা, যেটা নর্মালি আমরা পারতাম না আমাদের নর্মাল সার্চ মেকানিজমে কম সময়ের মধ্যে শো করা বা ফাস্টার শো করা, ইউজারের কাছে একদম সিমলেস একটা এক্সপিরিয়েন্স দেওয়া, যেটা ইলাস্টিক সার্চের মধ্যে দেওয়া সম্ভব। তো এগুলা হচ্ছে যে ওপেন সোর্স বিভিন্ন লাইব্রেরি আছে, এগুলা যেটা আমরা নিজেরা ইন্টিগ্রেট করতে পারি। আবার হচ্ছে থার্ড পার্টি যদি আমরা ক্লাউড ইউজ করি, সেখানে ওই সার্ভিসগুলো পাওয়া যায়। ডিটেল কম্পোনেন্টের জন্য যেগুলো আমরা শুরুতে ডিসকাস করছি, লাইক রিয়াক্ট কম্পোনেন্ট, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য, যেটা রিয়াক্ট এবং স্টেট ম্যানেজমেন্ট, রিডাক্স অর কনটেক্সট এপিআই। অ্যান্ড ব্যাক এন্ড মাইক্রো সার্ভিস, মাইক্রো সার্ভিস হতে পারে বা মনোথিলিকও হতে পারে, আমাদের যে ডিজাইন সেটা অনুযায়ী হবে। যেটা ইউজার ইউজার সার্ভিস, প্রোডাক্ট সার্ভিস, অর্ডার সার্ভিস, পেমেন্ট সার্ভিস অ্যান্ড নোটিফিকেশন সার্ভিস। আমাদের যতগুলো ডিফারেন্ট সার্ভিস থাকে সেগুলোর জন্য আমার যা যা দরকার আমাকে সেগুলা হচ্ছে যে ডিজাইন করতে হবে ওইভাবে। তারপর ডাটা ফ্লো গুলা, যেটা যেটা একটু আগে আমাদের ডিসকাশনে ছিল, ইউজার প্রোডাক্ট যখন ব্রাউজ করে তখন সেটা কিভাবে ফ্লো হয়, ইউজার রিকোয়েস্ট থেকে, এপিআই গেটওয়ে থেকে, প্রোডাক্ট সার্ভিসের মাধ্যমে। মঙ্গোডিবি, মঙ্গোডিবি মানে হচ্ছে যে আসলে NoSQL একটা ডাটাবেস, এখানে সেটা দিচ্ছে, কিন্তু এটা আমাদের রিলেশনাল ডাটাবেসে হতে পারে। এটা আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে কিভাবে আমরা রাখবো। তারপরে ইউজার যখন কার্টের মধ্যে কোনো পণ্য অ্যাড করবে তখন কিভাবে যাবে সেটা, ইউজার যখন ক্লিক করবে তখন সেটা ফ্রন্ট এন্ড থেকে এপিআই গেটওয়ে কার্ট সার্ভিসে যাবে। সেখানে হচ্ছে যে রেডিস, তার মাধ্যমে হচ্ছে যে ডাটাটা হচ্ছে যে ইউজারের যে কার্ডটা সেটা সেভ থাকবে। তারপরে ইউজার সিমিলার ভাবে ইউজার অর্ডারটা প্লেস করবে এবং অর্ডারটা প্রসেসিং হবে। এবং ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে যে আসলে আহ, আমাদের যে প্রসেসটা সেটা যদি কমপ্লিট হয়, তাহলে আমার কাছে নোটিফিকেশন আসবে, হয়তো আমাকে প্রোডাক্টটা হ্যান্ড ওভার করবে এবং আমার কাছ থেকে টাকা নিবে। এই ধরনের ব্যাপার স্যাপারগুলা ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। সো এটার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড মনিটরিং অ্যান্ড লগিং, যেগুলো আগে ডিসকাশন করা হয়েছে আমাদের, সেগুলাই এখানে। এই যে আরেকটা আরেকটা পয়েন্ট, যেটা ডকার, আমি যেটা বললাম যে সিঙ্গেল এন্টিটি, যেটা সেটাকে ম্যানেজ করার জন্য আরেকটা সার্ভিস, যেটা হচ্ছে যে কুবারনেটিস, যেটা ইউজ করে সেটাকে ইজিলি মেনটেন করা যায়। সো ডাটাবেস ডিজাইন অ্যান্ড কোডিং। এখন যদি আমরা কোডিং এ আমরা তো আস্তে ধীরে কোডিং এর দিকে যাচ্ছি, যেটা শরীফ খুবই সিম্পল কিছু কোডের মাধ্যমে হয়তো আমাদেরকে দেখাবে যে একটা হচ্ছে জাস্ট স্কেচ থেকে আমাদের একটা রিকোয়ারমেন্ট থাকবে, সেটা অনুযায়ী হচ্ছে যে আমরা কিছু কোড লিখবো
এবং সেটা অনুযায়ী হচ্ছে সেটা সার্ভার আমরা এপিআই এক্সপোজ করব এবং সেটা ডিপ্লয় করব এবং সেটা সেই এপিআইটা আমরা ইউজ করব। তো কতটুকু ওখানে করা আছে আমি শিওর না, বাট আপনারা হয়তো বেসিকটা দেখতে পাবেন আর কি। সো এখন যে কোনো একটা স্কেলেবল সিস্টেমে যেখানে আসলে ডাটা ফ্লো থাকবে সেখানে আসলে ডাটা বেজও থাকবে, তাই না? খুবই একটা সিম্পল ব্যাপার। তো এটার জন্য আমাদেরকে আসলে কি কি করতে হবে, আমাদেরকে রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করতে হবে। রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস না করলে আপনি আসলে বুঝবেন না এখানে আসলে ডাটাটা কি ধরনের ডাটা হবে, কি কি ডাটা হবে এবং সেটার সাথে রিলেশনশিপ কি হবে। আমি যদি আপনাদেরকে বলি যে এখন আপনাদের ঠিক আছে, তো এটা তৈরি করার জন্য আপনারা সবকিছুই আপনাদেরকে চিন্তা করতে হবে। ফ্রন্ট এন্ড আপনারা নিবেন, একটা ব্যাক এন্ড নিবেন, টেকনোলজি গুলো চুজ করবেন। এখন ডাটাবেজ যদি আপনারা ডিজাইন করতে যান, আ- আপনার তো চিন্তা করতে হবে যে সেখানে আসলে কি কি ডাটা আমি রাখতে চাই, সেটাই আপনি চিন্তা ছাড়া হবে। ওই যে আপনাদের রিলেশনশিপ কি হবে এবং সেটাকে আপনারা কিভাবে অ্যাক্সেস করবেন। তারপরে হচ্ছে যে কনসেপচুয়াল ডিজাইন, এটা হচ্ছে একটা ইয়ারডি ডিফাইন করা, আর যেখানে আপনাদের এন্টিটি গুলা থাকবে, অ্যাট্রিবিউট থাকবে এবং রিলেশন থাকবে। এন্টিটি মানে হচ্ছে যে আসলে আহ আপনি সিম্পল ইউজার আইডি থাকতে পারে, নেম থাকতে পারে, তারপরে হচ্ছে যে তার আরো যদি প্রপার্টি থাকে সেগুলো থাকতে পারে। এরকম বিভিন্ন এন্টিটি, বিভিন্ন অ্যাট্রিবিউট এবং তাদের মধ্যে রিলেশনশিপ থাকতে পারে। ঠিক আছে, রিলেশনশিপ কিরকম, যেমন হচ্ছে যে ইউজার টেবিলের ইউজ আছে, আবার হচ্ছে যে অ্যাটেন্ডেন্স টেবিলে ইউজার আইডি এবং অ্যাটেন্ডেন্স ইয়েস অর নো এরকম একটা ফিল্ড থাকলো, তাহলে দেখেন টেবিলের সাথে ইউজার টেবিলের যে একটা রিলেশন, এই রিলেশনশিপটা আমরা ওখানে ডিফাইন করে দিতে পারবো আমাদের ডাটাবেজের মধ্যে। হুম। লোকাল নরমাল ডাটা টু মিনিমাইজ রিডান্ডেন্সি এন্ড ডিপেন্ডেন্সি, আমরা তো আপনারা যদি অলরেডি ফোর্থ ইয়ার সবাই ডাটালাইজেশন তো আপনারা পড়ছেন যে আমি আমার যত রকমের কাজ আছে সব আমি একটা টেবিলে রাখতে পারি, সেটাও সম্ভব, কিন্তু আসলে কি আমরা একটা টেবিলে রাখি? আমরা একটা টেবিলে রাখি না, আমরা হচ্ছে নর্মালাইজ করে কোন
দিচ্ছে। আপনি যদি এখন সবগুলো একটা টেবিল রাখেন তাহলে তো হবে না, তাই এখানে মোটামুটি 4টা টেবিল করে দেখানো হয়েছে। ডাটাবেস ডিজাইন অ্যান্ড কোডিং, ব্যাক এন্ড কোডিং। এখানে হচ্ছে আসলে কিছু সেট আপের ব্যাপার আছে। আচ্ছা, শরীফ, জি ভাই। আচ্ছা এখন ওনাদের কি, আমি জানি না ওনাদের কি কোনো সেট আপ আছে সবকিছু, ওনারা কি চাইলে আপনার সাথে সাথে এই কিছু জিনিস করতে পারবে, আহ, লাইক আপনি যে সিম্পল সিস্টেম দেখাবেন আমার মনে হয় না এটা অনেকে। সময় হবে, আবার একই সাথে হচ্ছে ওনাদের আহ, এটা আসলে ওইভাবে পুরোটা রান করার মতো না আর কি ভাই কোডগুলো। কারণ হচ্ছে যে এটা একটা ফুল সিস্টেমের একটা ই কমার্স, তো আসলে এটা মোটামুটি বড় ওয়েবসাইট। তো ওইখানে ফুল সিস্টেমের কিছু ছোট ছোট অংশ দেখানো, এগুলো আসলে আচ্ছা রানেবল না, মানে জাস্ট একটা আইডিয়া দেয়, একটা ওভারভিউ দেওয়া। আচ্ছা যেমন এখানে জাস্ট একটা ইউজার টেবিল নিয়ে কথা বলা হয়েছে, একটা জাস্ট একটা ইউজার টেবিল শো করা হয়েছে। এর বাইরে তো ই কমার্স আরো ডিফারেন্ট ডিফারেন্ট টেবিল থাকে, প্রোডাক্ট টেবিল থাকে, তারপরে যদি কার্টের কার্টের জন্য কোনো ই থাকে সেটা কার্টের টেবিল থাকে। তো এখানে জাস্ট এই যে সিকুয়েলাইজ দিয়ে ওটা ফার্স্টে হচ্ছে ইউজার টেবিলটা ক্রিয়েট করে নিছে, এই যে আইডি, মেইল, নেম, পাসওয়ার্ড। আচ্ছা, আপনার কাছে যে এক্সাম্পল আছে সেখানে এদেরকে এগুলো দেখানো যাবে? ভাই আমার যে এক্সাম্পলটা, আমার প্ল্যান ছিল এরকম যে ওনাদেরকে আসলে কোনো এরকম একদম ডিরেক্ট ডাটাবেস নিয়ে কাজ করা হচ্ছে এরকম কোনো একটা এক্সাম্পল দেখানো, কিন্তু আচ্ছা পরে আসলে সময়ের অভাবে আমি একদম খুবই সিম্পল আর কি একটা জাস্ট একটা জিপিটি টাইপের যে চ্যাটবট গুলো থাকে এরকম ডেভেলপ ডেভেলপ করে দেখানোর প্ল্যান। যদি ওইখানে আর কি একটা ডেভেলপমেন্ট প্রসেস কিভাবে কাজ করে সেটাই সেটা দেখাই দিব। কিন্তু জাস্ট যেখানে ডাটাবেস ম্যানেজ করে আমি যখন স্টার্ট করবো ভাই তখন আমি সবকিছু হয়তো দেখাই দিব আচ্ছা ওদেরকে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে এখানে দেখেন, এখানে এখন হচ্ছে যে কোডিং এর ব্যাপার চলে আসতেছে। আমাদের যখন ডাটাবেসটা আমরা যখন ডিজাইন করে ফেলছি, লাইক আপনি জানেন অলরেডি আপনার ডাটাবেস আসলে কি কি হবে, এন্টিটি কি কি, তখন আপনি কাজ যখন শুরু করবেন, এখন এটা ডিপেন্ড করে আপনার কোন ল্যাঙ্গুয়েজে বা কিভাবে করতেছেন সেটার উপর বেস করে আপনার হচ্ছে যে এই টেবিলগুলো যে আপনি ক্রিয়েট করবেন সেটার বিভিন্ন সিনটেক্স বা বিভিন্ন কিছু আপনার চলে আসবে। যেমন এই ডাটাবেসের সাথে ইন্টারেক্ট করার জন্য এখানে যে প্রসেসটা দেখানো হচ্ছে একটা ওআরএম টুলস এর মাধ্যমে, আহ, যেখানে এই জিনিসটা দেখানো হচ্ছে, এই নোড জেএস এর যে সিকুয়েল আছে সেটার মাধ্যমে যদি আপনি দেখেন এখানে যে কোডটা সেটা নোড জেএস এর সিকুয়েলের মাধ্যমে দেখানো হচ্ছে। আবার আপনি চাইলে এটাকে হচ্ছে যে র কোয়েরির মাধ্যমে এই কোন একটা সিস্টেমের মধ্যে দিয়ে আপনি এটা করতে পারেন। সেটা মানে এটা যে কোনো কিছুর জন্যই হোক, এটা নোড জেএস এ দেখানো হচ্ছে ব্যাপারটা নোড জেএস এর জন্য না। আপনি যদি পিএইচপি তে কোড লেখেন বা জাভাতে কোড লেখেন, প্রত্যেকেরই হচ্ছে যে এরকম একটা মডেল ডিফাইন করা থাকে, লাইক আমার আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, এটা একটা মডেল ক্রিয়েট করা থাকে। সেই মডেলের এগেইনস্টে ডাটাগুলা ওইভাবে তার সাথে ম্যাপিং হয়ে ডাটাবেজে টেবিল ক্রিয়েট করা এবং ইনসার্ট করা, এই সবগুলো কাজ অটোমেটিক হয়ে যায়। আর আরেকটা হচ্ছে যে র কোয়েরির মাধ্যমে, র কোয়েরি হচ্ছে কি, লাইক আপনি হচ্ছে একটা র কোয়েরি লিখে এক্সিকিউট করলেন আপনার যে আপনি যে টেকনোলজিটাই চুজ করেন না কেন, সেখানে হচ্ছে যে র কোয়েরির মাধ্যমে আপনি বলতে পারেন যে ক্রিয়েট টেবিল, টেবিল নেম দিয়ে আপনার যে ফিল্ডগুলো সেগুলো আমরা রকের যেভাবে লিখি, আপনারা নিশ্চয়ই টেবিল ক্রিয়েটের কমান্ড জানেন তাই না? ঠিক একইভাবে আমাদের যত কমান্ড আছে, একটা টেবিলকে আপডেট করা, একটা টেবিলে ডাটা ইনসার্ট করা, একটা টেবিলে ডাটা ডিলিট করা, এই সবগুলো ব্যাপারই আসলে আমাদের আহ, দুইভাবে করা সম্ভব। কিন্তু এখন মডার্ন ল্যাঙ্গুয়েজ গুলাতে এগুলাতে এই পরিমাণ এত পরিমাণ সুবিধা দেওয়া যে আপনি আসলে র কোয়েরি দিয়ে কোনো কিছুই আপনার করা লাগবে না। আপনার কাছে এরকম এরকম ওআরএম টুলস গুলো দেওয়া থাকবে, আপনি সেগুলোর মাধ্যমে জাস্ট অনেক হাই লেভেল থেকে আপনি ডাটাগুলো ম্যানেজ করতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই। তো সেখানে এরকম এখানে একটা পিস অফ কোড দেওয়া যেটা নোড জেএস, যেটা হচ্ছে জাস্ট একটা ইউজারকে এই এটা দ্বারা এটার মাধ্যমে একটা ইউজার টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তারপরে হচ্ছে যে এই যেটা বললাম যে বিভিন্ন ধরনের আপনার কোডে আপনি তো জানেন আপনার কি কি ফিচার থাকবে, কি কি ফাংশনালিটি থাকবে, সেগুলা হচ্ছে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। এখানে দেখেন বিজনেস লজিক গুলাকে হ্যান্ডেল করছে একটা মেথড। এখানে আপনি দেখেন গেট ইউজার বাই ইমেল, ইমেলটা গেল, ইমেলটা যাওয়ার পরে হচ্ছে যে ইউজার টেবিল থেকে আহ, ওই ইউজারটাকে বের করা হয়েছে যার ইমেলটা হচ্ছে আপনি যে ইমেলটা সেন্ড করছেন সেটা। তো এই ধরনের সিনটেক্স গুলা এগুলা হচ্ছে যে এই ডাটাবেস গুলাকে ম্যানেজ করার জন্য আপনি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে তার মতো করে আছে।
আপনি এগুলা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা কিন্তু র কোয়েরি না। র কোয়েরি হলে দেখাচ্ছে হতো এখানে আপনাকে লিখতে হতো কত রকমের কত জিনিস। আপনাকে এখানে একটা সিলেক্ট স্টেটমেন্ট এক্সিকিউট করতে হতো, যেটাতে আপনি সিলেক্ট ইউজার হোয়ার ইমেল সমান যে ইমেলটা পাঠানো হচ্ছে সেটা, তারপরে সেই ইমেল থেকে আপনি পার্স করে করে নিয়ে আপনি কি করতে হতো, আপনি একটা ইউজার তৈরি করা লাগতো, একটা ইউজার মডেল, তারপরে সেই ইউজারটাকে আপনি রিটার্ন করতে হতো। কিন্তু এখানে জিনিসটা জাস্ট আপনার একটা লাইন অফ কোড সব অটোমেটিক করে ফেলছে, কারণ সে জানে এই ইউজার জিনিসটা কি, সেটাতে আসলে তার ম্যাপিংটা কি কি, অর্থাৎ অ্যাট্রিবিউট গুলো কি কি, সেই সেই মডেলটার সাথে ইউজার টেবিলটাকে ম্যাচ করে সে আপনাকে ইউজারটা দিয়ে দিচ্ছে। আপনি উপর লেভেল থেকে জাস্ট ইউজার ডট ইমেল, ইউজার ডট পাসওয়ার্ড এভাবে অ্যাক্সেস করতে পারতেছেন খুব ইজিলি। তারপরে যদি এপিআই ডেভেলপমেন্টের কথা আসে, এটা এগুলো সব নোড জেএসে। তো দেখেন সিম্পল সিম্পল ভাবে কিভাবে সব করে ফেলছে এখানে। এটা এটা কোড, আপনি যদি এই কোডটা বসাই দেন তাহলে দেখবেন যে আপনার ওখানে কাজ করতেছে। এখানে একটা এপিআই কে এক্সপোজ করলো, যেটা পোস্ট এপিআই রেজিস্টার। এই রেজিস্টার এপিআই এর মাধ্যমে কি দিল, সে হচ্ছে যে নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার যে ফ্রন্ট এন্ড, সেটা হতে পারে ওয়েব ব্রাউজার বা মোবাইল অ্যাপ, যেখান থেকে হোক না কেন, আপনি যদি ফ্রন্ট এন্ডে যদি রিকোয়েস্ট করেন তাহলে হচ্ছে যে এই আপনার যে ইন্টারনাল যে লজিক, সেই লজিকটা এক্সিকিউট হবে। হওয়ার পরে হচ্ছে যে এই রেজিস্টারের মাধ্যমে আপনি ইউজারে এটা একটা ভ্যালিড ইউজার হিসেবে হয়তো আপনি আপনার ডিবিতে সেভ করে ফেলবেন, পরবর্তীতে যেন সে লগ ইন করতে পারে। লাইক একটু আগে আমরা দেখলাম যে কিভাবে আমরা ওই একটা ইমেল থাকলে সেই ইমেলের ইউজারটাকে নিতে পারতেছি। ঠিক একই রকম ভাবে এগুলো হচ্ছে আপনার বিজনেস লজিক। এখানে আপনি আপনার যত রকমের কোড লেখার দরকার আপনি সবকিছু এভাবে লিখতে পারবেন। তারপরে যেটা আহ সেটা হচ্ছে এখানে সিমিলার ভাবেই আপনার জাস্ট কোডগুলাকে কন্টিনিউ করা হচ্ছে, যে একই রকমের কোডিং কন্টিনিউ করা। আপনি ডাটাটাকে কিভাবে ব্যাক এন্ডে প্রসেস করে কিভাবে ডাটাটা ফ্রন্ট এন্ডে রিটার্ন করতেছে, আর আপনার যে এনভায়রনমেন্ট সেটআপ, সেটা যেটা বললাম আপনাকে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হবে। কারণ আসলে এখন ফ্রেমওয়ার্ক ছাড়া কাজ হয় না নর্মালি আর কি। আপনি যদি র জাভা স্ক্রিপ্ট চিন্তা করেন তাহলে আপনাকে এত এত কোড লিখতে হবে, এত এত কাজ করতে হবে। এটা আসলে এখন ফিজিবল না, যেহেতু সবকিছু অলরেডি প্রিপেয়ার করা আমাদের জন্য, আমরা ওই ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করে আমরা কাজগুলো করে ফেলি। ঠিক আছে। হুম হুম। তারপরে স্টেট ম্যানেজমেন্ট নিয়ে আমরা কিছু কথা বলছিলাম। এখানে স্টেট ম্যানেজমেন্টের যে কোডটা সেটা দেওয়া আছে। এগুলা হচ্ছে যে আসলে আপনারা যখন একটা কমপ্লিট একটা অ্যাপ করবেন, যেটা হয়তো ছোট হোক কিন্তু যেটাতে কমপ্লিট সবকিছু থাকবে, তখন আপনারা হচ্ছে যে এই জিনিসগুলা ভালোভাবে ডিল করতে পারবেন। তবে এই এই যে জিনিসগুলা, এই যে কনসেপ্ট গুলা, এগুলা কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ভেরি করবে। লাইক এখানে যে রিডাক্স রিয়েক্টের জন্য এই কনসেপ্টটা দেখা যাচ্ছে অন্য জায়গায় আবার আরেক রকম, আবার দেখা যাচ্ছে অন্য জায়গায় এভাবে স্টেট ম্যানেজমেন্টের ব্যাপারটা ঠিক এরকম না, সেটা সম্পূর্ণ ভিন্ন জাভাতে বা ডট নেটে। সো আপনি যখন যেটাতে কাজ করবেন তখন আপনার ইমপ্লিমেন্টেশন প্রসেস বা কোডিং গাইডলাইন এগুলা এক একটা ল্যাঙ্গুয়েজের এক এক রকম, কিন্তু বেসিক জিনিসটা আপনার লজিকটা সব জায়গায় সেম ভাবে অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখন আমরা যে এই যে কোড যেটা বললাম যে কিছুক্ষণ আগে আমরা কিছু কোড দেখে আসছি, এটা যেটা সেটা হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের কোড হবে, কিন্তু যাদের ফাংশনালিটি সেম থাকবে। এখন এই কোডটা আসলে আমরা কিভাবে লিখবো? আমরা কি যেন তেন ভাবে কোড লিখে ফেলবো? কোডের তো একটা কোয়ালিটির ব্যাপার আছে, কারো কোড ভালো কারো কোড খারাপ আমরা বলি, ঠিক আছে, কারো কোডে বাগ বেশি আসে কারো কোডে বাগ কম আসে। তাহলে এই ব্যাপারগুলো আসলে আমরা কিভাবে মেনটেন করবো যখন আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করব? তো আমাদেরকে কিছু জিনিসের ব্যাপারে চিন্তা করতে হবে। আমাদেরকে হচ্ছে যে একটা কোড আমরা যখন লিখি তখন সেটার একটা ভালো ডিজাইনের কথা চিন্তা করতে হবে। অলরেডি কিছু ডিজাইন প্যাটার্ন যেগুলো মানুষ ইউজ করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার জন্য, আমাদেরকে সেই ডিজাইন প্যাটার্ন গুলোর মধ্যে যদি পড়ে কোডটা, তাহলে সেই ডিজাইন প্যাটার্ন গুলা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে যে আহ, একটা সফটওয়্যার ডেভেলপ করার ক্ষেত্রে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বা বিভিন্ন ফ্রেমওয়ার্কের এরকম বিভিন্ন আর্কিটেকচারাল প্যাটার্ন অলরেডি আমাদের কাছে দেওয়া থাকে, আমরা সেগুলার ইউটিলাইজেশনটা করতে হবে। তারপরে হচ্ছে আমাদের ডকুমেন্টেশনটা থাকতে হবে। ডকুমেন্টেশনটা এরকম, অনেক সময় হচ্ছে যে আমরা কোড লিখি কিন্তু আমরা বুঝি না আসলে আমরা কি লিখতেছি, একটা কিছুকে টার্গেট করে তো বারবার কোড করি, বারবার এডিট হয়, বারবার চেঞ্জ হয়। কিন্তু যদি আমার কাছে একটা
প্রপার ডকুমেন্টেশন লাইক সিকোয়েন্স ডায়াগ্রাম, ফ্লো ডায়াগ্রাম, আমি যদি হচ্ছে যে এরকম সবকিছু রেডি করি, তাহলে দেখা যাচ্ছে সেটাকে পরবর্তীতে আমি কনভার্ট করি, তাহলে দেখা যাচ্ছে আমার ওই সমস্যাগুলো অনেক কম হয়। তারপরে হচ্ছে যে আমি যখন কোড লিখতেছি, কোডের মধ্যে হচ্ছে আমার প্রপার কমেন্টিং থাকা, কোডটাকে ঠিকভাবে লেখা। আমি একটু প্রথম থেকে আমি বলে আসি যে একটা গুড ডিজাইন হচ্ছে যে আহ, আপনার ওখানে কি কি আপনি চিন্তা করতে পারেন। সেপারেশন অফ কনসার্নস মানে হচ্ছে আমরা আহ, আমরা হচ্ছে যে বিভিন্ন আমাদের টার্গেট থাকে, বিভিন্ন কাজ থাকে, প্রতিটা টাস্ককে আমরা সেপারেট সেপারেট ভাবে চিন্তা করব, মডিউলারাইজ চিন্তা করব, এটা যাতে স্কেলেবল হয়, অর্থাৎ এটাকে পরবর্তীতে আহ, আহ, ধরেন আমার ফিচার বাড়লো, ইউজার বাড়লো, কিন্তু আমার ওই 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 ডিজাইনটা হবে আমার স্কেলেবল। তারপর হচ্ছে যে আমি একটা কোড লিখলাম যে কোডটা আসলে রিইউজ করা যাবে। এখন দেখা যায় আমি কোডটাকে এমন ভাবে লিখলাম, সিমিলার একটা ফাংশনালিটি আসলো, কিন্তু আমি একটা ওইরকম ফাংশনালিটি কোড একটা জায়গায় ছিল, কিন্তু সেটাকে এমন ভাবে লিখছি আমি রিইউজ করতে পারতেছি না। সো ওই জিনিসটাকে এমন ভাবে লিখতে হবে যেন রিইউজ করা যায়। তারপর কোড হতে হবে সিম্পল। এখন আমি কোড লিখলাম, এটা আরেকজন সেখানে এসে সে এইটা থেকে কোনো বাগও ফিক্স করতে পারবে না, এই কোডটাকে সে রিইউজও করতে পারবে না, কিছু করতে পারবে না, তাহলে এটা তো সিম্পল হলো না, কমপ্লেক্স কোড হলো। এই কমপ্লেক্স কোডটা ইভেন আমিও দেখা যাচ্ছে 3-4 মাস পরে যখন কাজ করতে যাব তখন আমিও বুঝবো না। সো কিছু সিম্পল প্রিন্সিপাল আছে যেগুলো আমাদেরকে কোড লেখার ক্ষেত্রে মেনে চলতে হবে। তো এগুলো আসলে একদিন 2 দিনের ব্যাপার না, এগুলা প্র্যাকটিসের ব্যাপার, এবং এগুলো হচ্ছে যে রিভিউর মাধ্যমে আস্তে 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 পলিশ হয়। আপনারা যখন স্টুডেন্ট লাইফে অত ভালো না হলেও যখন প্রফেশনাল লাইফে প্রবেশ করবেন, তখন আপনাদের সিনিয়ররা এগুলা আস্তে আস্তে আপনাদেরকে রিভিউ করে বিভিন্ন গাইডলাইনের মাধ্যমে আপনাদের এগুলো হয়ে যাবে। তারপরে হচ্ছে যে আমাদের বিভিন্ন ডিজাইন প্যাটার্ন অলরেডি আছে। আহ এগুলা এখনকার যে আপনাদের যে ইয়েটা কি বলে এটাকে, আপনাদের যে কারিকুলাম সেখানে এসব ডিজাইন প্যাটার্ন পড়ানো হয় কিনা আমি জানি না, আমাদের সময় এগুলা ছিল না। এই ধরনের কোড করার ক্ষেত্রে ডিজাইন প্যাটার্ন এখন কি আছে এগুলা, লাইক সিঙ্গেল টোন, ফ্যাক্টরি, বিল্ডার প্যাটার্ন, অ্যাডাপ্টার প্যাটার্ন, ডেকোরেটর প্যাটার্ন, এই ধরনের কিছু এসবগুলো কি পড়ানো হয় এখন? Hmm. So intro to software engineering. শরীফ? আমাদের এগুলো পড়ানো হয়নি ভাই, যেমন যে রিলেশনাল স্ট্রাকচার, বিহেভিয়ারাল, কিন্তু ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে অনেক জায়গায় এগুলো এরকম ইন্টারভিউতে সাপোজ রিলেশনাল স্ট্রাকচারাল বিহেভিয়ারাল এগুলো কিরকম এগুলার প্রবলেম ফেস করছি। যদি একটু আপনি ডিপলি বলতে রিলেশনাল বিহেভিয়ারাল এবং স্ট্রাকচারাল এগুলো আমি ডিজাইন প্যাটার্ন আমি এক- সম্পর্কে, তাহলে ভালো আমি হতো। একটু সিম্পল ভাবে দুই একটা বলে যাই, হ্যাঁ আমাদের অত সময় নাই তো। যেমন ধরেন ক্রিয়েশনাল একটা কথা বলা আছে এখানে, সিঙ্গেল টোন একটা প্যাটার্ন। সিঙ্গেল টোন প্যাটার্নটা হচ্ছে কিরকম, যেমন আপনারা তো আপনাদের তো জাভার কোর্স ছিল অথবা ডট সি এর কোর্স ছিল হয়তো, তো সেখানে দেখা যাচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট করি তাই না, আমরা নিউ অবজেক্ট ক্রিয়েট ক্রিয়েট করে আমরা কাজ করি তাই হ্যাঁ তো। হ্যাঁ এখন আমাদের যে যদি এরকম কেস থাকে, লাইক আমি 100 জন স্টুডেন্ট একটা লিস্টে রাখবো, তো আমাকে এখানে স্টুডেন্টের 100টা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, কিছু করার নাই তাই না। কিন্তু আমি একটা ক্লাস লিখলাম, যে ক্লাসটার আসলে এই ধরেন হচ্ছে আহ, আমার আমার ইউজার গুলো আছে, এখন প্রতিটা ইউজারের জন্যই আমার একটা প্রসেস করার জন্য কোনো একটা কিছু আছে, রেজাল্ট প্রসেস বা কিছু একটা। এখন দেখা যাচ্ছে এই প্রসেস ক্লাসটা আমার সবার জন্যই সেম। আমি হচ্ছে যে প্রসেস ক্লাসটার মধ্যে ইউজারের হচ্ছে যে আইডি দিয়ে দিব, আইডি দিলে সে হচ্ছে যে কোনো একটা ডাটাবেস থেকে ডাটা নিয়ে সে তার কোনো একটা কিছু প্রসেস করলো। এখন এই প্রসেস ক্লাসটা আমার দেখা যাচ্ছে যে একটা অবজেক্ট হলেই হয়, আমি বারবার প্রতিটা স্টুডেন্টের জন্য নিউ প্রসেস ক্রিয়েট করার দরকার নেই, ঠিক আছে। তখন ওই মেকানিজমে ক্রিয়েট করব আমি এটাকে, যেটাকে সিঙ্গেল টোন বলে, অর্থাৎ আহ, এটা এমন ভাবে ক্রিয়েট করব যে এই প্রসেস ক্লাসটা আমার এমন কোডিং লেভেল থেকে দেখাতে গেলে টাইম লাগবে। কোডিং কমপ্লেক্স কিছু না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার সেখানে নর্মালি একটা অবজেক্ট ক্রিয়েট করা হয় কিভাবে, একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে ক্রিয়েট করা হয়। তো দেখা যাচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজই হোক না কেন, কোনো একটা মেকানিজম থাকে যাতে এটার কোনো এটা এটাকে হচ্ছে যে বাইরে থেকে কেউ অবজেক্ট ক্রিয়েট করতে না পারে। যেমন যদি জাভাতে হয়, তাহলে তার যে কনস্ট্রাক্টরটা ডিফল্ট সেটাকে প্রাইভেট করে রাখে, তাইলে বাইরে থেকে আর কেউ অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না। তারপর ভিতরে কি করে, তার একটা স্ট্যাটিক একটা অবজেক্ট রাখে, যেটাতে হচ্ছে যে ভিতর থেকেই আহ, সে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করে অ্যাসাইন করে রাখে, এবং যতবারই তার ইনস্ট্যান্সটা দরকার হয় ওই অলরেডি অবজেক্টটা ক্রিয়েট করা আছে কিনা সেটা দেখে, থাকলে সেটাই রিটার্ন করে, আদারওয়াইজ
নতুন করে একটা ক্রিয়েট করে, যেটা শুধুমাত্র জীবনে একবার হবে। আমি বুঝতেছি না আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা। কোড, আপনারা যারা কোড বুঝেন তারা কোডটা দেখলে এটা বুঝে ফেলবেন। আমি কি দেখাবো একটু ওপেন করে? জি ভাই, একটু দেখান। এই যে এতটুকু দেখেন, একটা ক্লাস সিঙ্গেলটন দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না মনে হয়, সরি। আমি মনে হয় স্ক্রিনটা অন্য শেয়ার দিতে হবে, একটু ওয়েট। স্টপ শেয়ার। ওই পেজটা কোথায়? এন্টার স্ক্রিন। এন্টার স্ক্রিন কি দেখা যাবে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই, যান। এ কি ব্রাউজার দেখা যাচ্ছে নাকি ডকুমেন্টটা দেখা যাচ্ছে? ডকুমেন্টেশন দেওয়া আছে। ওই ব্রাউজার দেখা যাচ্ছে না, না? আমি আমি ব্রাউজারে একটা লিংক ওপেন করছি, সেটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, এই একটা সিঙ্গেলটন ক্লাস লেখা হচ্ছে জাভাতে। হ্যাঁ, জাভা। আপনারা তো সবাই জাভা পড়ছেন তাই না, সেকেন্ড ইয়ারে অথবা ফার্স্ট ইয়ারে? জি ভাই। হ্যাঁ, তো দেখেন এই জাভাতে এই কনস্ট্রাক্টরটা হচ্ছে যে এখানে প্রাইভেট করা। এইটা প্রাইভেট করা মানে বাইরে থেকে কোনো জায়গা থেকে নিউ সিঙ্গেলটন ক্রিয়েট করা যাবে না, এটা তো বুঝছেন। ক্রিয়েট করতে গেলেই সে ওখানে কম্পাইলার ধরবে, কারণ এটার ডিফল্ট কনস্ট্রাক্টরটা প্রাইভেট। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এখানে কি করছে দেখেন। আরেকটা, এটা তার এই সিঙ্গেলটন, এই তার একটা অবজেক্ট, তার একটা কি বলা যায় এটাকে, রেফারেন্স ভেরিয়েবল রাখছে সিঙ্গেল ইনস্ট্যান্স। এটা ইনিশিয়ালি নাল। এখানে একটা স্ট্যাটিক এটাকে দিয়ে রাখছে। স্ট্যাটিক মানে হচ্ছে সিঙ্গেলটন ডট এই সিঙ্গেল সিঙ্গেল ইনস্ট্যান্স, তাকে এইভাবে অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে? আর প্রাইভেট দিয়ে রাখছে মানে বাইরে থেকে এখানে ধরা যাবে না। মানে নর্মালি সিঙ্গেলটন স্ট্যাটিক মানে কি, স্ট্যাটিক মানে হচ্ছে এটা ক্লাসের সাথে রিলেটেড, অর্থাৎ সিঙ্গেলটন ডট সিঙ্গেল ইনস্ট্যান্স দিয়ে আপনি ধরতে পারতেন। কিন্তু যেহেতু প্রাইভেট করে রাখছে, আবার এটাকেও বাইরে থেকে ধরতে পারবেন না, তাই তো? এবার আসেন কি করছে দেখেন। একটা মেথড লিখছে, পাবলিক স্ট্যাটিক সিঙ্ক্রোনাইজড সিঙ্গেলটন গেট ইনস্ট্যান্স। এখন এই সিঙ্গেলটন গেট ইনস্ট্যান্স বাইরে থেকে কি করতেছে সে, এই সিঙ্গেলটন ডট গেট ইনস্ট্যান্সটাকে সে যদি কল করে তাহলে কি হবে দেখেন। সে প্রথমেই দেখতেছে ইফ সিঙ্গেল ইনস্ট্যান্স সমান যদি নাল হয়ে থাকে, তাহলে সিঙ্গেল ইনস্ট্যান্সটার নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করো। কারণ সে তো এই ক্লাসের ভিতরে তো সেটা পারবে, তাই না? এই যে কনস্ট্রাক্টরটাকে সে প্রাইভেট করে রাখছে, এটা শুধুমাত্র এই ক্লাসের ভিতর থেকেই সম্ভব। তো সে এটা যদি নাল হয় তাহলে নিউ সিঙ্গেল ইনস্ট্যান্স ক্রিয়েট করলো, তারপরে সিঙ্গেল ইনস্ট্যান্সটা রিটার্ন করলো। এখন আসেন বাইরে থেকে এটাকে কিভাবে অ্যাক্সেস করতেছে দেখেন। সিঙ্গেলটন এক্স সমান সিঙ্গেলটন ডট গেট ইনস্ট্যান্স। প্রথমে যখন আমি কল করতেছি এখানে, তখন এই মেথডটা কল হয়েছে তাই না, উপরে এই এতটুকু মেথড কল হয়েছে না? জি ভাই। এটা যখন কল হয়েছে তখন সে দেখতে সিঙ্গেল ইনস্ট্যান্সটা আসলে নাল, কারণ এটা নাল ছিল তাই না। নাল হওয়ার কারণে সে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করলো, ক্রিয়েট করে সিঙ্গেল ইনস্ট্যান্সটা রিটার্ন করলো, তাই না? জি। রিটার্ন করলো এই 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 এক্সট্রা পাইলো, এই যে সিঙ্গেল নতুন ক্রিয়েট হলো সেটা। তারপর সেকেন্ড যখন ওয়াই যখন আবার রেফারেন্স হিসাবে তাকে ডাকতেছে, তখন গেট ইনস্ট্যান্স যখন কল করলো তখন সে এটা সমান সমান নাল, এটা তো আর ট্রু না, তাই না? এটা তো অলরেডি একটা এই অলরেডি আগের বারে কলে এটা সিঙ্গেল ইনস্ট্যান্সটা অ্যাসাইন হয়ে গেছে না এই অবজেক্ট দিয়ে, এই সিঙ্গেলটন ক্লাসের একটা অবজেক্ট দিয়ে। জি। তখন সে এই সিঙ্গেল ইনস্ট্যান্স এই ক্লাসটাকে রিটার্ন করবে। এখানে সে আগেরটাই পাবে, এখানে সে আগেরটাকেই পাবে। এটা বুঝছেন তো ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, এখন এখন এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটার আরেক একটা সমস্যা আছে। আপনারা কেউ বলতে পারবেন এখানে কোনো একটা কেসে একাধিক ইনস্ট্যান্স হয়ে যেতে পারে, মানে এই ক্লাসটার একাধিক ইনস্ট্যান্স হয়ে যেতে পারে কোনো একটা কেসে? ওটা খুবই কমপ্লেক্স কেস। আপনাদের এটা ডিল না করলেও চলবে, জাস্ট আমি একটু বলে দিই। সিঙ্ক্রোনাইজড মানে হচ্ছে আমার আহ মানে সমস্যাটা কোনটা, এটা যে মেইন সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে সিঙ্ক্রোনাইজ মেথড যখন দেয় তখন হচ্ছে যে এই, হ্যাঁ হ্যালো বলেন, কে কথা বলতে চাচ্ছিলেন মনে বলেন? হ্যালো?
জি ভাই। কিছু বলতে চাচ্ছিলেন কেউ? ভাইয়া থ্রেডের ক্ষেত্রে সমস্যা হতে পারে, মাল্টিপল। থ্রেডের ক্ষেত্রে এখানে সমস্যা আসলে সিঙ্গেলটন একাধিক ক্রিয়েট হবে না, এখানে অন্য সমস্যা হবে। এখানে সমস্যা হবে কি জানেন? আপনার এখানে সিঙ্ক্রোনাইজ দেওয়া থাকলে যেটা হয় নর্মালি, সেটা কি হয়, সেটা হচ্ছে একটা থ্রেড যখন অ্যাক্সেস করবে তখন আরেকটা থ্রেড কিন্তু ঢুকতে পারবে না, সে বাইরে ওয়েট করবে, তাই না? সিঙ্ক্রোনাইজ মানে, অ্যাসিনক্রোনাস। হ্যাঁ, সিঙ্ক্রোনাইজ মানে হচ্ছে এই মেথডটা সিঙ্ক্রোনাইজড, অর্থাৎ এটা একবার যখন, এটা যখন ভিতরে থাকবে, এটাকে যখন কোনো একটা থ্রেড কল করবে তখন এই মেথডটা থেকে বের হওয়া মানে এই এতটুকু কোড এক্সিকিউট হওয়া ছাড়া আরেকটা থ্রেড আসতে পারবে না। তো এই কারণে এই প্যাটার্নটাতে এখানে সিঙ্ক্রোনাইজ দিলে যেটা হয় সেটা হচ্ছে যে ধরেন আমার অবজেক্টটা ক্রিয়েট হয়ে আছে, তাই না? অবজেক্টটা ক্রিয়েট হয়ে আছে। এখন ব্যাপারটা হচ্ছে স্টিল আমি যদি আমার দুইটা থ্রেড এখানে এসে এই অবজেক্টটা নিয়ে গেলে তো কোনো সমস্যা নাই, যেহেতু অবজেক্টটা ক্রিয়েট করা। কিন্তু আপনার এই সিনক্রোনাইজ মেথডের কারণে একজন এসে ওয়েট করবে, সে রিটার্ন করলে আরেকজন আসি তারপর এটাকে পাবে। এই কারণে যেটা সিস্টেমটা হচ্ছে এখানে সিনক্রোনাইজটা না রাখা, ঠিক আছে? তো এখন এখানে সিনক্রোনাইজটা না রাখলে আবার কি হয়, সেটাতে আরেকটা কমপ্লেক্সিটি হয়, সেটাকে রিজলভ করার আরেকটা ওয়ে আছে। এখন আসলে আমাদের এত কিছু দেখানোর সময় নাই, আমি যদি কখনো পারি পরে হয়তো আপনাদেরকে আহ দেখাবো আর কি। এখন আসলে আগে দেখি, যদি আমাদের ক্লাস শেষ হলে যদি টাইম থাকে তখন আমি আপনাদেরকে একটু দেখাবো, হ্যাঁ। অন্তত এই ডিজাইন প্যাটার্নটা এরকম, আপনাদের যেহেতু ফ্রেশার, এই সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নটা দেখে যাবেন, কারণ এটা ম্যাক্সিমাম জায়গায় জিজ্ঞেস করে আমার এক্সপিরিয়েন্সে, ঠিক আছে? বিশেষ করে যারা ফ্রেশার কোডিং এ যাচ্ছে বা 1-2 বছরে যাদের এক্সপিরিয়েন্স, তাদেরকে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন এটা ম্যাক্সিমাম জায়গায় জিজ্ঞেস করে, মোটামুটি 90% জায়গায় এটা জিজ্ঞেস করে, ঠিক আছে? তো যদি আজকে ক্লাসের পরে সময় থাকে তাইলে আমি এটা এটা রিয়েল যেভাবে ডিজাইন করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখাবো। আপাতত হচ্ছে যে আমি এখানে যাই, তো এখানে অনেকগুলা প্যাটার্ন আছে, লাইক ফ্যাক্টরি প্যাটার্ন। ফ্যাক্টরি প্যাটার্ন হচ্ছে যে আপনার সেম টাইপ অফ কাজ, বাট যেটার হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন, সেটাকে ফ্যাক্টরি গুলোর মাধ্যমে আলাদা করা। যেমন হচ্ছে যেমন হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দেই, লাইক আপনার হচ্ছে যে আপনার হচ্ছে কয়েকটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে এই ফ্যাক্টরি হচ্ছে যে আপনার টিস্যু টিস্যু প্রডিউস করতেছে, আরেকটা ফ্যাক্টরি আপনার পেন প্রডিউস করতেছে, আরেকটা ফ্যাক্টরি আপনার অন্য কিছু প্রডিউস করতেছে। এখন আপনি কোডটা এমন ভাবে লিখবেন যে আপনার তো কিছু কমন কাজ আছে, কিছু কমন কাজ আছে, আবার কিছু হচ্ছে যে আহ, একদম ফ্যাক্টরি বেসড, টোটালি আলাদা। তো আপনি সেই ফ্যাক্টরি গুলো আলাদা আলাদা করে ফেলবেন। যেমন যেমন হচ্ছে যে পেন ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি থাকবে যে আপনাকে শুধু পেনটা রিটার্ন করবে, তারপর হচ্ছে যে আপনার টিস্যু ফ্যাক্টরি যেটা, সেই টিস্যুটা রিটার্ন করবে। এরকম ভাবে ইমপ্লিমেন্টেশনটাকে আলাদা করে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্টরিতে দেওয়া। আর আপনার যখন যে ফ্যাক্টরি লাগবে, আপনি একটা আপনার কোডের লজিকের মাধ্যমে আপনি সেই ফ্যাক্টরিটা নিবেন, নিয়ে ফ্যাক্টরি ডট প্রডিউস দিবেন। তো আপনি তো আগেই নিয়ে রাখছেন, এটা যদি টিস্যু ফ্যাক্টরি হয়ে থাকে তাহলে আপনার ইমপ্লিমেন্টেশনটা টিস্যুতেই কল হবে। তো আপনি ফ্যাক্টরি ডট প্রডিউস দিবেন, সে টিস্যু প্রডিউস করে ফেলবে। আবার সেটা যদি আসলে আপনার পেনের ফ্যাক্টরি হয়ে থাকে, সে পেন প্রডিউস করে ফেলবে। এটা হচ্ছে যে আরেকটা ডিজাইন কনসেপ্ট। সো এরকম এখানে অনেকগুলা কনসেপ্টের কথা বলা আছে, বিহেভিয়ারাল কনসেপ্ট, অবজারভার কনসেপ্ট, এই অবজারভার প্যাটার্ন, স্ট্র্যাটেজি, কমান্ড প্যাটার্ন। এগুলার অনেক আপনি এগুলা নেটে সার্চ দিলে আপনি পাবেন। আপনারা এগুলা এক একটা এক এক ধরনের কাজে ইউজ করা হয়। যেমন হচ্ছে যে এক্সাম্পল, সবকিছুরই এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানো সম্ভব। লাইক অবজারভার প্যাটার্ন কখন ইউজ করে, আপনি হচ্ছে যে অবজারভার প্যাটার্নটা হচ্ছে যে এরকম, এটা অনেকটা আপনার ধরেন কোনো একটা কিছু আপনি লিসেন লিসেন করবেন একটা কথা, লাইক হচ্ছে উম, আপনার আহ, আপনার কতগুলা ধরেন কারেন্সি কনভার্সন আছে, ঠিক আছে? ইউএসডি থেকে টাকা একটা একটা কেউ একজন আপনাকে রিটার্ন করতেছে, আবার ইউএসডি থেকে আপনাকে হচ্ছে যে পাউন্ড কেউ একজন রিটার্ন করতেছে, কেউ একজন ইউএসডি থেকে আপনাকে ইয়েন রিটার্ন করতেছে। তো এখন আপনার এখানে এমন মেকানিজমটা থাকা যে একটা জিনিস চেঞ্জ হলে আপনার যে চেঞ্জটা হয়ে যাচ্ছে সেই চেঞ্জটা আপনাকে অবজার্ভ করতে হবে। তো আপনাকে একটা লিসেন বা কলব্যাকের মাধ্যমে আপনাকে ডাটাগুলো দিয়ে দিবে। সেই জিনিসটা হচ্ছে যে এরকম একটা অবজার্ভার প্যাটার্ন দিয়ে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। এরকম প্রত্যেকটা জিনিসেরই আপনার অ্যাডাপ্টার প্যাটার্ন আছে, এখানে কম্পোজিট, ডেকোরেটর প্যাটার্ন, আপনার দেখবেন যে সবগুলোর এক্সাম্পল আছে। আপনি সার্চ দিলে পাবেন, আপনি যেই ল্যাঙ্গুয়েজে সবচেয়ে ভালো পারেন, লাইক কেউ সি ভালো পারে, কেউ হচ্ছে যে পিএসপি ভালো পারে, কেউ জাভা ভালো পারে, যে যেটাতে ভালো পারে আপনি নেটে সেটা দিয়ে সার্চ দিবেন যে শোমি অ্যাডাপ্টার প্যাটার্ন ইন জাভা আর শোমি অ্যাডাপ্টার প্যাটার্ন ইন সি। আপনি দেখবেন যে আপনাকে ওইভাবে জিনিসগুলো দেখাবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে আহ আমরা এখান থেকে যাই, হ্যাঁ, সামনে আগাই।
আমাদের অলরেডি প্রায় 2 আওয়ার্সের মতো হয়ে গেছে। আহ তারপরে হচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে যে আর্কিটেকচারাল প্যাটার্নস, যেটা হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচার, মাইক্রো সার্ভিস, ইভেন্ট ড্রাইভেন আর্কিটেকচার, সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার। তারপরে একটু আগে আমরা আরেকটা দিন দেখে দেখে আসছিলাম মনোথিলিক আর্কিটেকচার। এগুলো আসলে অনেক ধরনের নাম, অনেক ধরনের ডেফিনেশন, অনেক কিছু আছে যেগুলো হচ্ছে যে বেরি করে বেসড অন ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে যে বেসড অন ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক। এগুলো অনেক কিছুর উপর বেস করে এরকম অনেক অসংখ্য প্যাটার্ন আছে। আমরা আসলে আহ, কখন কি ইউজ করব সেটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করবে, যেটা বলছি। যেটা হচ্ছে যে আসলে আমাদের প্রোডাক্টটা কি ধরনের, আমি কোন অর্গানাইজেশনে কাজ করতেছি, তাদের স্ট্রং পয়েন্টটা কি, অনেক কিছুর উপরে বেস করে এগুলা আমাদের চেঞ্জ হতে পারে। তারপর ডকুমেন্টেশনে তো অলরেডি ডিসকাস করলামই। তারপরে হচ্ছে যে এখানে কিছু বেস্ট প্র্যাকটিসের কথা বলা আছে, যেটা রিডেবিলিটি, কনসিস্টেন্সি, ড্রাই, ডোন্ট রিপিট ইউরসেলফ, সলিড প্রিন্সিপল। সলিড প্রিন্সিপল মনে হয় আপনারা আহ, এগুলা কি আপনারা পড়ছেন কিনা আমি শিওর না। লাইক হচ্ছে যে এই যে আপনারা যে কোডগুলো লিখবেন সেটার সিঙ্গেল রেসপন্সিবিলিটি সেটা বোঝায়। তারপর ওতে হচ্ছে আহ ওতে হচ্ছে কি যেন, তারপর এলতে হচ্ছে লিস্ট অফ সাবস্টিটিউশন, তারপর আইতে হচ্ছে ইন্টারফেস সেগ্রিগেশন, ডিতে হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। এরকম কতগুলা কনসেপ্ট আছে আর কি। যখন আমরা কোড লিখি, কোন একটা ক্লাস লিখি, তখন হচ্ছে সেগুলোর মাধ্যমে হচ্ছে যে এগুলাকে ডিফাইন করে দেবো। আপনি যদি নেটে সার্চ দেন তাহলে আপনি এদেরও হচ্ছে যে আপনি কোড এক্সাম্পল পাবেন। এগুলো আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন বাস্তব জীবনে কোড লিখতে যাবেন তখন এগুলার কিছু ইমপ্লিমেন্টেশন আপনি দেখবেন যে আপনার মাথায় আসবে যে হ্যাঁ, আমি তো এটা ওই প্রিন্সিপাল অ্যাপ্লাই করে করতে পারি। এগুলা যদি আপনি ম্যানেজ করেন তাহলে আপনার কোড অনেক বেশি রিডেবল হবে, আপনার কোডের কনসিস্টেন্সি অনেক বাড়বে। ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই কোড রিভিউর ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি আপনারা যখন এখন কোনো একটা কোম্পানিতে ঢুকবেন বা কাজ করবেন, আপনারা দেখবেন যে আপনাদের কোডটা যত বেশি রিভিউ করা হবে তত আপনার জন্য ভালো হবে। রিভিউ করলে অনেক ইমপ্রুভমেন্ট আসে কোডের মধ্যে। আর এই ইমপ্রুভমেন্টটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তো আসলে এটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মাধ্যমেই আপনি ইমপ্রুভমেন্টটা করতে পারবেন। আপনি দেখবেন যে আপনি আজকে যে কোডটা লিখছেন, আপনি নিজেই যখন 1.5-2 বছর পরে লিখবেন তখন আপনি চিন্তা করুন যে আরে আমি এটা কি লিখছি, আমি তো অনেক ভালো করে লিখতে পারতাম এটা। এখানে অনেক চেঞ্জ আনা যেত, অনেক কিছু করা যেত। ঠিক আছে। তো কিছু স্ট্যান্ডার্ড বেস্ট প্র্যাকটিস আছে, সেগুলোকে আমরা হচ্ছে যে আসলে আমাদের কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তারপরে হচ্ছে যে নলেজ শেয়ারিং, মানে হচ্ছে যে আসলে আপনি কি করতেছেন সেটা অন্যদের সাথে শেয়ার করা, আপনার প্রবলেমটা অন্যদের সাথে শেয়ার করা, তাহলে হচ্ছে তার কাছ থেকে আপনি কনসেপ্টটা পাবেন, এটা আপনার জন্য ভালো হবে। তারপর টেস্টিং, টেস্টিং এর কথা বলছি। বিভিন্ন ধরনের টেস্টিং আছে, সিআইসিডি যেটা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন আর কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, যেটার জন্য আমাদের বিভিন্ন টুলস আছে। লাইক এখানে জেনকিন্স, গিটল্যাব, সিআই এগুলা বলা আছে। যেমন জেনকিন্স হচ্ছে যে খুবই, এটা আগে অনেক বেশি ইউজ হতো, এখন হয়তো অনেক কম ইউজ হয়। এখন গিটল্যাব বা এগুলাই বেশি ইউজ হয় আপনার। আহ, আপনি দেখবেন যে এগুলো অনেক বেশি অনেক কিছু অটোমেট করে ফেলতে পারে। লাইক আপনার কোডটাকে গিট থেকে নামিয়ে আপনি জাস্ট একটা ক্লিক দিবেন, আপনার কোডটাকে যে কোড রিপোজিটরি আছে সেখান থেকে নামাই সে তার মতো করে বিল্ড করে এক্সিকিউটেবল তৈরি করে যেখানে ডিপ্লয় দেওয়ার সেখানে এটা ডিপ্লয় করে দিতে পারবে অথবা পাবলিশ করে দিতে পারবে। এই ধরনের অ্যাবিলিটি গুলো আছে। আচ্ছা, আমি একটা একটা কল রিসিভ করি, হ্যাঁ। জি ভাই।